কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে তাহলে ধরেন রোগ নির্ণয় করা বিষয়টা কঠিন না। কনসেপ্টটা কি, ধরেন আমরা একটা জানি হলো যে সিএলডি। সিএলডি মানে হলো ক্রনিক লিভার ডিজিজ। তাহলে সিএলডি তো আসলে হয়টা কি? হ্যাঁ, সিএলডিতে আমরা কতদিন বললাম আমাদের ল্যান্স পয়েন্ট একটাই, সেটা হলো কোর্স লিভার, COARAC, কোর্স লিভার। কোর্স লিভার, তাহলে লিভারটা আমাদের এভরিথিংভাবে কোর্স হয়ে যাবে। এটাই হলো মেইন ফাইন্ডিং। আর আমাদের ভালো সোনোলজিস্ট হওয়ার জন্য ধীরে ধীরে নিজেদেরকে তৈরি করতে হবে। আমি সেভাবে পড়াই দেবো সবগুলো, যেটা আমি চিন্তা করি যেভাবে সেভাবে আর কি। দেখেন এখন আপনারা বললো সিএলডির ফাইন্ডিংস, আমি গতদিনই বলতেছিলাম যে কোর্স লিভার, এটা কি একটা ফাইন্ডিংস হলে অনেকে মেনেও নেবে না, এটা দিয়ে কি আর সম্ভব? অনেকে বলে তো তাহলে তুমি আর কিছু জানো না। তাহলে আপনাকে যদি আরও বলতে হয় তাহলে সবসময় সোনোলজিতে একটা জিনিস মনে রাখবেন, 3টা পয়েন্ট বেশি করে উল্লেখ করতে হয়। সাইজ, যে কোনো জিনিসের রোগের বর্ণনা করতে গেলে সাইজ। তাহলে আপনারা যদি বলা হয় যে সিএলডিতে লিভারের সাইজ কী হবে, এখন আপনি ইচ্ছা করলে এটা মুখস্থ করতে পারেন, আবার নাও করতে পারেন। আপনি যদি প্যাথোফিজিওলজিটা ভালো করে বোঝেন তাহলে সমস্যা হবে না। তাহলে দেখেন সিএলডিতে লিভার কোর্স, এটা কিন্তু আমি আপনাদের শিখাই রাখছি হলো দ্রুত রোগ নির্ণয় করার জন্য। এটা একটা কী সাইন? তাহলে সিএলডিতে লিভার যদি কোর্স হয়, তার মানে লিভারের প্যাথোফিজিওলজি আমরা জানি লিভারটা নাকি ফাইব্রোসিস হয়ে যাবে। ফাইব্রোসিস হয়ে গেলে কী হবে? লিভারটা ছোটো হয়ে যাবে। তাহলে আপনি বলতে পারেন যে আমাদের সোনোলজিতে আরও কেউ যদি কিছু জানতে চায়, প্রথম পয়েন্ট স্মল লিভার হয়ে গেল। এবার আসেন সবাই আমাদের সময় যে কোনো বর্ণনা, দ্বিতীয় পয়েন্ট সবাই জানতে চাবে, আচ্ছা প্যারেনকাইমা কেমন থাকে? প্যারেনকাইমা কোর্স, প্যারেনকাইমা কোর্স, কিন্তু দেখতে কেমন? কোর্স তো হলো কোর্স হলো। আমাদের সবাই জানতে চাবে এটা কি সাদা হয়ে যায়, না হাইপারিকুইক, হাইপোইকিক, না আইসোইকিক? ধরেন আচ্ছা হ্যাঁ, ওটা আমি তাহলে একটু পরে ক্লিয়ার করে দিচ্ছি। আমরা এক কর্নারে লিখে রাখি হোমোজেনাস আর হেটারোজেনাস মানে কি, এটা আমরা ক্লিয়ার করব। তাহলে প্যারেনকাইমা কেমন হবে? প্যারেনকাইমা সবসময় সবাই জানতে চায় যে প্যারেনকাইমা, এটা একটা প্যারেনকাইমা, এই প্যারেনকাইমা যদি কালো হয়ে যায়, ধরেন এটা একটা প্যারেনকাইমা এরকম আছে, এর চেয়ে বেশি কালো হয়ে গেল অথবা এর চেয়ে বেশি সাদা হয়ে গেল, এইটাই বর্ণনা করতে হয় যে এই রোগী প্যারেনকাইমা কি কালো হয়ে যাবে না সাদা হয়ে যাবে। এখন আপনাকে চিন্তা করেন সিএলডিতে লিভারের মধ্যে কোর্স হয়, এটা হলো মেইন পয়েন্ট। কোর্স কেন হয়? ফাইবার জন্য। সোনোগ্রাফিতে ফাইবার আর ফ্যাট দেখতে সাদা, তাহলে আপনি কি বলেন লিভারটা সাদা হয়ে যাবে না কালো হয়ে যাবে? সাদা হয়ে যাবে। সাদা মানে হলো হাইপার হয়ে যাওয়া, আর কালো হয়ে যাওয়া মানে হলো হাইপো হয়ে যাওয়া। তাহলে আপনি তখন বলবেন যে দ্বিতীয় পয়েন্ট হাইপোইক। তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে আপনি মুখস্থ এভাবে চিন্তা করেন, আমি আরেকটা রোগের ক্ষেত্রে বলে দিচ্ছি আপনাকে। তাহলে গেল প্যারেনকাইমা। এরপরে সবাই জানতে হবে আচ্ছা এই রোগী কি ওখানে কোনো ফোকাল মাস টাস হয়, টিউমার হয়? এখন আপনি চিনেন সিএলডিতে টিউমার হতে পারে, আমরা শুনছি যে এটা লেট কেসে নাকি হেপাটোসেলুলার কার্সিনোমার মধ্যে রূপান্তরিত হয়ে যেতে পারে, তো এটা হতে পারে। তাহলে গেল একটা বলুন। এবার আসেন আমরা বাদ দিই, এবার আসেন হলো আমরা হেপাটাইটিস, যেটা এবার আসি হলো সিএলডি না, হেপাটাইটিস আমরা যেটা বলছিলাম অ্যাকিউট হেপাটাইটিস, এই রোগে কি হতে পারে? তাহলে আসেন প্রথমে সাইড অ্যাকিউট হেপাটাইটিস, অ্যাকিউট একটা ইনফেকশন হয়েছে লিভারে। আচ্ছা আমাদের কি সাইন কি ছিল অ্যাকিউট হেপাটাইটিসে মনে আছে কি? পোর্টাল ভেনের সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে। তাহলে এটা হলো কি সাইন? এটার সাথে কিন্তু এটা যদি আপনি রাস্তাঘাটে বলতে চান সবাই বলে এগুলো কি শিখছো, আপনাকে বলতে হবে এই 3টা পয়েন্ট, সাইজ কেমন, প্যারেনকাইমা কেমন, মাস কেমন। তাহলে আসেন অ্যাকিউট হেপাটাইটিসে সাইজটা কি হতে পারে? বড়, ছোট, না একই রকম থাকবে? বড়। কারণটা কি আপনাকে মুখস্থ করার দরকার নেই, এটা হলে তাহলে ইনফেকশন হবে, তাহলে ফুলবে, তাহলে বড় হবে, মুখস্থ বলবেন এটাতে বড় হবে। আচ্ছা দ্বিতীয় পয়েন্ট প্যারেনকাইমা, লিভারের মধ্যে হাইপো হবে, নর্মাল থাকবে, না হাইপার হবে? ইনফেকশন মানে পানি দেখতে সোনোগ্রাফিতে নাকি কালো, ফ্যাট আর ফাইব্রাস টিস্যু দেখতে সাদা, কিন্তু পানি হয়ে যাবে কালো, তাহলে আমাদের হাইপো হয়ে যাবে, অর্থাৎ হাইপো হয়ে যাবে। হ্যাঁ এটাই, এই রোগে আমাদের হাইপো হবে। আচ্ছা অ্যাকিউট হেপাটাইটিস কি লিভারে কোনো মাস হয়? দেয়ার উইল বি নো মাস। আপনার কিন্তু 3টা পয়েন্ট হয়ে গেল। এবার আসেন ফ্যাটি লিভারে চলে আসেন। ফ্যাটি লিভারে কি সাইন আমরা কি বলছিলাম?
পোর্টাল ভেনের সংখ্যা কমবে না বাড়বে? কমে যাবে। কারণ কি? লিভারের মধ্যে নাকি চর্বি জমবে। আচ্ছা, তাহলে আসা যাক লিভারের সাইজ কি হবে, বড় হবে না ছোট হবে? এনলার্জ লিভার। লিভারের প্যারেনকাইমা কেমন হবে? সাদা হবে, কালো হবে, না নর্মাল থাকবে? সাদা। তাহলে হাইপারিক হয়ে যাবে। আর মাস, এতে সাধারণত মাছ টাছ তেমন একটা হয় না। তাহলে এইগুলো হলো আপনার 3টা রোগ, অ্যাকুট হেপাটাইটিস, ফ্যাটি লিভার, আর এটা হয়ে গেল। এবার আসেন আমরা সিএলডি দিয়ে শুরু করছিলাম। এখন ধরেন এরপরে অরিজিনাল সোনোলজিস্টের কাজ শুরু হবে। আপনি খুব নাম করা সোনোলজিস্ট হতে চাচ্ছেন। আমি আপনাকে একটা বর্ণনা দিলাম যে অ্যাকুট হেপাটাইটিসে এটা দিয়ে শুরু করি। আপনার কোনো আপত্তি আছে কিনা আপনি বলবেন, একটা দিয়ে শুরু করি। অ্যাকুট হেপাটাইটিসে, আচ্ছা প্রথম পয়েন্ট আমাদের লেন্স দিয়ে শুরু করি। লেন্সে নাকি পোর্টাল ভেনের সংখ্যা বাড়বে, তাহলে এটা আমি মেনে নিলাম। দ্বিতীয় পয়েন্ট আমাদের লিভারের সাইজ বড় হবে, এটাও আমরা মেনে নিলাম। তৃতীয় পয়েন্ট লিভারের প্যারেনকাইমা নাকি হাইপোইকুইক হয়ে যাবে, হাইপো হয়ে যাবে, এটাও মেনে নিলাম। তৃতীয় পয়েন্ট এখানে সাধারণত কোনো মাছ থাকে না। একজন সোনোলজিস্ট খুব ভালোভাবে বললেন, কিন্তু আপনি একটা পেশেন্ট দেখতে গিয়ে দেখলেন, এভাবে চিন্তা করেন এর সাথে কি কি লাগাবেন সেটা আমি বলতেছি। প্রথমে আসেন ক্লিনিক্যালি রুগী কি বলতেছে, তাহলে আপনার ডায়াগনোসিসটা আরও সহজ হবে। ভাই আপনার কি জন্ডিস আছে? চোখ কি হলুদ? প্রস্রাব কি হলুদ? জি 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 জি, আপনি আরও কারেক্ট হয়ে গেলেন। তাহলে ক্লিনিক্যালি আপনি পজিটিভ থাকবেন। আচ্ছা ভাই আপনি কোনো কাগজপত্র করছেন? দেখি তো কী কী করছেন। হ্যাঁ এই যে আমার কাগজ আছে, বিলিরুবিন 3.9, ওভারশিওর হয়ে গেলেন। তাহলে আপনি এখন টেস্ট দেখলেন, ঠিক আছে। এবার আসেন হেপাটাইটিসের গ্রামের রুগী অবহেলা করছে, করতে করতে 30 হয়ে গেছে বিলিরুবিন। রুগীর অবস্থা অজ্ঞান অজ্ঞান ভাব। 30 বিলিরুবিন, তার মানে ব্রেনে উঠে গেছে সব কিছু। ইনফেকশন মারাত্মক আকার ধারণ করছে, এত বেশি ইনফেকশন, লিভার অ্যাকুট হেপাটাইটিস, লিভার ইনফেকশন হয়ে গেছে। তাহলে লিভার ইনফেকশন যদি হয় তাহলে পার্শ্ববর্তী জায়গায় তো কিছু একটা প্রবলেম হতে পারে। তাহলে লিভারের উপরে আছে কি ডায়াফ্রাম, ডায়াফ্রাম ভেদ করে লাংসে পানি জমতে পারে। তাহলে আমি যদি বলি অ্যাকুট হেপাটাইটিসের রুগীর প্লুরাল ইনফেকশন হয়েছে, আপনার কোনো আপত্তি আছে? যখন আপনি তাই তো 30, তাহলে তো এই রুগীর মারাত্মক ছড়ায় গেছে, তাহলে তার কিন্তু প্লুরাল ইনফেকশন হতে পারে। কিন্তু আমরা জানি কি লাংসের রোগে নাকি প্লুরাল ইনফেকশন হয়, অ্যাকুট হেপাটাইটিসের রুগীর কিন্তু প্লুরাল ইনফেকশন হতে পারে। আমি যদি আপনারা বলি এখানে পার্শ্ববর্তী যে গল ব্লাডার আছে, এই গল ব্লাডারটা মোটা হয়ে গেছে, যদিও গল ব্লাডার আমরা চ্যাপ্টার পড়াইনি, কিন্তু গল ব্লাডারে ইনফেকশন হয়ে গেছে, আপনার কোথাও আপত্তি আছে কিনা? অ্যাকুট হেপাটাইটিসে গল ব্লাডারে যে ইনফেকশন হতে পারে, এতে কারণে আপনার আপত্তি আছে কিনা? যদি সেটা সিভিয়ার পর্যায়ে যায় তাহলে কিন্তু গল ব্লাডার ইনফেকশনটা আপনার মাথায় আনতে হবে। লিভারের ইনফেকশন হয়েছে, লিভার ভালোভাবে কাজ করতেছে না, লিভারই নাকি সব কিছু নিয়ন্ত্রণ করে, এনজাইম টেনজাইম, লিভার নষ্ট হয়ে গেলে সব শেষ। হার্ট বাদ দিলে হার্ট চেঞ্জ করা যায়, এখন লিভার ট্রান্সপ্লান্টও হচ্ছে, আগে যেটা চিন্তা করা যেত না, জানেন তো মনে হয় লিভার ট্রান্সপ্লান্ট হচ্ছে। তাহলে লিভারই ড্যামেজ। তাহলে শরীরে হচ্ছে কি, লিভার কি করে? প্রোটিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন রেশিও মেনটেন করে। অ্যালবুমিন গ্লোবিউলিন রেশিও নাকি কিডনির সাথে জড়িত। কিডনিতে যখন এটা উল্টাপাল্টা হয়, কিডনি ভালো করে কাজ করতে পারবে না, ফলে শরীরের পানি, পায়ে হাতে পায়ে পানি আসবে। তো পায়ে হাতে পায়ে যদি পানি আসে তাহলে তো পেটেও পানি আসতে পারে। তাহলে আমি যদি বলি অ্যাকুট হেপাটাইটিসের একটা রোগীর হালকা অ্যাসাইটিস পাইছে, আপনার কোনো আপত্তি আছে কিনা? কিন্তু সেক্ষেত্রে রোগটা মারাত্মক আকার ধারণ করছে, ঠিক আছে, আর্লি স্টেজে নাও হতে পারে। তাহলে দেখেন অ্যাকুট হেপাটাইটিসের রোগীর কিন্তু অ্যাসাইটিস হতে পারে। সো আপনি শুধু চিন্তা করলেন, আমি তো শিখছি, প্রথমে শিখছি হলো সহজ নিয়ম শিখছি যে পোর্টাল ভেন দেখলেই আমার কাজ শেষ, ব্যাপারটা কিন্তু ওখানে সীমাবদ্ধ না। এরপর অনেকে জানতে চাবে 3টা পয়েন্ট, সাইজ কি বলো, প্যারেনকাইমা কি বলো, মাছ আছে কিনা বলো। এরপর আপনি চিন্তা করবেন অ্যাজ এ সোনোলজি, এই ভাই তোমার ক্লিনিক্যালি কী সমস্যা বলো। তারপরে আপনি বলেন টেস্ট টুস্টগুলো বাইর করো, যেটা আমি করি সেটাই আপনারা বলতেছি, যেটা অনেকেই করে না, এই যাও যাও হয়ে গেছে, ব্যাপারটা কিন্তু ওই পর্যায়ে নেই। এরপরে আসেন প্লুরাল ইনফিউশন কেন হবে, আপনাকে বুঝতে হবে যে ইনফেকশন মারাত্মক আকার ধারণ করছে। গল ব্লাডার ইনফেকশন কেন হবে? কারণ গল ব্লাডারের পার্শ্ববর্তী আমার গল ব্লাডার, চন্দনের কাঠের গন্ধে কাঠে অন্য কাঠে চন্দনের গন্ধ পাওয়া যায়, তাহলে এইখানকার ইনফেকশন এখানে ছড়াই যেতে পারে। আরও অবস্থা খারাপ হয়ে গেছে, লিভার আর কাজ করতেছে না, তাহলে তো আপনার প্রোটিন অ্যাম্বুলেন্স শুরু হয়ে যাবে, তখন আপনার অ্যাসাইটিস ডেভেলপ করবে। এই গেল হলো আপনার এটা। এখন যদি আমি কোনো কারণে বলি যে এখানে প্যানক্রিয়াসটাও বেশি ব্যথা করতেছে, রুগী বলবে আমার এই জায়গাতে প্রচণ্ড ব্যথা শুরু হয়েছে, তাহলে এই ইনফেকশনটা হেপাটাইটিস, তো আপনার এই প্যানক্রিয়াসে হেপাটাইটিসের যে ভাইরাস সেটা ছড়াইতে পারে না, সেটা ব্যাকটেরিয়াল হেপাটাইটিসও তো হতে পারে, তাহলে ছড়াই গেল, তাহলে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করতে হবে। আপনার কোনো আপত্তি আছে কি? প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করলো, এটা হবে, এটাই হয়, আমরা এটা ধরতে পারি না, ফলে রুগীর কথাগুলো বুঝতে পারি না।
এখন শরীরে অলরেডি অবস্থা খুবই খারাপ, কিডনি কাজ করতে পারতেছে না, কিডনিতে প্রোটিন উল্টাপাল্টা হয়ে গেছে, ওই জার্ম মরা জার্মগুলো কিডনিতে পাসিং করার সময় কিডনিতেও যদি ইনফেকশন করে তাতে আপনার কোনো আপত্তি আছে কিনা? তাহলে কিন্তু আপনি কিডনির ইনফেকশনও পেতে পারেন। একসময় হয়তো দেখবেন রুগীর আল্ট্রাসাউন্ড করতেছে না, আসলে রুগী ডেড। আমি এক রুগীর আল্ট্রাসাউন্ড করতে দিতে কী ব্যাপার, হার্ট চলে না কেন, অলরেডি আমাকে আল্ট্রাসাউন্ড করতে পাঠাইছে আর অন্য কারণে মারা গেছে রুগীটা, আমি অলরেডি মরা মানুষের উপর আল্ট্রাসাউন্ড করতেছি। আমি বলি এই তাড়াতাড়ি সরাই, লোকজন আমারে দোষ দেবে। একটা অনেক বয়োবৃদ্ধ একটা মহিলা হয়তো মারাই গেছে, অজ্ঞানভাবে নিয়ে আসছে আর কি। তার মানে এক সময় অবস্থা খুবই খারাপ হতে পারে। এবার আসেন, ইনফেকশন হয়েছে এইসব জায়গায়, ঠিক আছে। এখন আমরা জানি লিভারে নাকি বাইল ডাক্ট আছে, এই যে বাইল ডাক্ট, বাইল ডাক্ট। তাহলে লিভার থেকে সব এনজাইম নিয়ে বা ইয়ে নিয়ে বাইরে এখান থেকে বেরোয়, এখানে স্টোরেজ, তারপরে এদিক দিয়ে বেরোয় খাদ্যনালীতে চলে যাচ্ছে। আপনি লিভারে এত ইনফেকশন করছেন যে লিভার থেকে ময়লা বের হওয়া শুরু হয়ে গেছে, তাহলে আপনার কী হবে, বাইল ডাক্টগুলো ব্লক হয়ে যেতে পারে। ব্লক হয়ে এখানে সব স্লাস, আমরা বাইল ডাক্টের ময়লাকে বলি, ও চেয়ারের ব্যবস্থা করছি, বাইল ডাক্টের ময়লাকে আমরা বলি স্লাস। তাহলে স্লাস বের হয়ে বাইল ডাক্টকেও ব্লক করে ফেলতে পারে। তাহলে আপনার আরও একটা যোগ হলো, এখানে বিলিয়ারি অবস্ট্রাকশন হতে পারে। স্লাজ, হ্যাঁ, স্লাজ মানে হলো, আমরা বলি স্লাজ বলি না, স্লাজটা আসলে কি, ধরুন গল ব্লাডারে ইনফেকশন হলো, তাহলে গল ব্লাডারে ইনফেকশন হয়ে গেলে আমাদের হয় কি, এই জায়গায় ব্যথা হয়েছে, আমরা কী করে আস্তে করে এভাবে চুপচাপ বসে থাকি, না না এটা নাড়াবো না। তো গল ব্লাডারে যখন স্পেম হবে তখন গল ব্লাডারে চুপচাপ বসে থাকবে, আপনি কিছু খাইলেই কিন্তু ব্যথা শুরু হবে। গল ব্লাডার কিন্তু আর কন্ট্রাকশন শুরু করে না, ও কিন্তু ফুলে থাকে। তাহলে ফুলে থাকলে ওর মধ্যে বাইলগুলো জমা হবে, আর বাইল মানে তো সল্ট, তখন সল্টগুলো নিচে জমা হয়, 2-3 দিন ধরে কিছু হচ্ছে না, তাহলে ওখানে ময়লা জমা হয়ে আপনার ওই যে তলানি জমা হয় ওটাকে বলে স্লাজ। অথবা আপনি খাওয়া দাওয়া না, আপনার হয়েছে কি গলব্লাডারে ইনফেকশন হয়েছে, তা ওই জার্মগুলো কোথায় জমে, তলানিতে জমে, ওই সব মিলাই যে একটা জটিলতা, ওকেই বলা হয় স্লাজ। ওই ছবিটা আমি আজকে দেখাই দেবো। তাহলে দেখেন, আমরা গতদিন পড়াইছি অ্যাকুট হেপাটাইটিস। অ্যাকুট হেপাটাইটিস কিন্তু নর্মালি চিন্তা করলে হবে না, আপনি ভালো সোনোলজিস্ট হলে আপনাকে এভাবে চিন্তা করতে হবে। ধরেন আপনি অ্যাকুট হেপাটাইটিসের রোগী, আমি যখনই প্লুরাল ইফিউশন পাই আমি ওরিড হই না, এটা কোনো ব্যাপার নেই। তো it is a case of acute hepatitis with reactive pleural effusion. It is a case of acute hepatitis with reactive ascites and gallbladder infection and pleural effusion and pancreatitis and kidney infection and biliary obstruction and reactive যত আপনি লিখবেন তত ডাক্তার যে উনি করবে, সে বলবে যে না ঠিক আছে, ব্যাপারটা জানে সে, ঠিক আছে। এবার আসেন, তাহলে অ্যাকুট হেপাটাইটিস সম্বন্ধে আমি মোটামুটি বললাম, কিন্তু এটা আমি আরেকবার ছবি দেখা দিলে আপনাদের ক্লিয়ার হবে। এখন দেখেন, আমরা সিএলডি সম্বন্ধে কি বলছিলাম, সিএলডি সম্বন্ধে আমরা আরেকবার বলি। সিএলডিতে আমরা কি সাইন বলছিলাম, কি যে আপনার কিন্তু মুখস্থ করার কোনো দরকার নেই, আপনি সিকোয়েন্সিয়ালি চিন্তা করবেন। সিকোয়েন্সিয়ালি চিন্তা করলে কিন্তু আপনারা মুখস্থ লাগবে না, একসময় আপনি বুঝে যাবেন। আল্ট্রাসাউন্ড করতে গিয়ে এখনও ধরেন আপনার মানে নতুন কিছু আমরা করতে গেলে আমরা একটু পাজেল হয়ে যাই, ঠিক আছে। আমি যেমন ধরেন খুব ভালো গিটার বাজাই, কিন্তু বাসায় বুঝি, কিন্তু আমি কোনোদিন স্টেজে বাজাইতে পারিনি। স্টেজে বাজাতে গেলে উল্টাপাল্টা কর্ড হয়ে যায়, আমার মাথায় থাকে না যে আমি এটা করছি। মেডিকেলে থাকতে একবার নাটক করছিলাম, কীভাবে যে নাটকটায় নাম করছিলাম, মানে আমার অভিনয়টা নাকি খুব ভালো হয়েছিল, কিন্তু আমার দেখছিলাম কি, আমি পরে চিন্তা, আমি অ্যাবসেন্ট মাইন্ডেড কাজ করছি। আর যদি চিন্তা করতাম সামনে অনেক অডিয়েন্স, তাহলে কী করবে, তাহলে হয়তো অভিনয় করতে পারতাম না। আমার ফ্রেন্ডরা করছে কি, ওরা বলছে কি, তুই, আমার ফ্রেন্ড যে নাটক করতো সে বলছে কি, তুই অডিয়েন্স তো থাকবে অন্ধকারে, তুই মনে করবি ওখানে কেউ নাই, তুই যদি মনে করি ওখানে অনেক লোক ঘুটঘুট করে তাকায় আছে চোখ নিয়ে, তাহলে কিন্তু তুই পারবি না। তো সোনোলজির সময় আপনাকে কিন্তু ব্রেন কাজ করাইতে হবে। রুগীর সামনে আল্লাহ কীভাবে করবো, কীভাবে ধরবো, কী আমি কি পারবো কিনা, এই চিন্তা। আর ধর আমি তো জানি সব, কি, হ্যাঁ দেখি তো আপনার কী কী আছে, এই ব্যাপারটা অনেকটা এইভাবে। অনেক সোনোলজি যারা প্রথম আল্ট্রাসোনোগ্রাম করে, তারা এইরকম করে প্রপটা ধরে আবার অনেকে কাজ করে এইভাবে, মানে হাত ফ্লেক্সিবল। সোনোলজিতে হাতটা হতে হবে ফ্লেক্সিবল। আমি সবাই আপনি প্র্যাকটিক্যাল করার সময় বলে দেবো, হাতটা হতে হবে ফ্লেক্সিবল। আপনি পারেন না পারেন, আপনি জানেন এখানে কি লিভার আছে, এখন অনেকেই এদিকে এই যে দাঁড়াই থাকলো, ব্যাপারটা আসলে ওরকম না, পুরো জায়গাটা সার্চ করতে হবে। আসলে লিভার তো এই পাশে নাও থাকতে পারে, লিভার তো এই পাশে থাকতে পারে। সায়াটাস ইনভার্সাল সারাদিন ধরে খুঁজতেছেন, আমি তো তাহলে ভালো সোনোলজিস্ট হতে পারলাম না, আসলে তো লিভার এই পাশে। তাহলে সায়াটাস ইনভার্সাল, এগুলো আমরা পরে আসবো। এবার আসেন সিএলডি। তাহলে আমরা সিএলডি দিয়ে শুরু করছিলাম।
সিএলডিতে আমরা এখানে এভাবে আঁকাই দিই। সিএলডির কি সাইনটা এই সিএলডিতে আমরা কি সাইন জানি, প্রথম পয়েন্ট বললাম হলো কোর্স লিভার, এটা আমাদের ডায়াগনোসিস, দ্রুত ডায়াগনোসিস। এখন সবাই জানতে চাবে প্রথমে সাইজ। সাইজ কী হবে, যেহেতু লিভারের মধ্যে সিএলডির প্যাথোফিজিওলজি সারা জীবন এভাবে মনে হবে ফাইব্রোসিস, ফাইব্রোসিস মানে পুরো জিনিসটাকে টাইনে ভিতরের দিকে নিয়ে আসবে। তাহলে আমাদের দ্বিতীয় পয়েন্ট হলো স্মল লিভার। তৃতীয় পয়েন্ট কি সবাই জানতে চাবে, হাইপারিকিক হয়ে যাবে না হাইপোইকিক হয়ে যাবে? তাহলে আপনি বলেন যেহেতু ফাইবার আর ফ্যাট দেখতে সাদা, তাহলে এটা হাইপারিকিক হয়ে যাবে। তারপরে তৃতীয় পয়েন্ট সবাই জানতে চাবে এখানে কি কোনো ফোকাল মাস্টাস পাওয়া যায় কিনা। তাহলে এখন বলতে পারেন যে না, শেষ যখন একদম লাস্ট স্টেজে চলে যাবে এখান থেকে নাকি ট্রিগার হিসাবে হেপাটোসেলুলার এইচসিসি দেখা যেতে পারে। গেল তো? এবার আসেন শেষ ভরসা হিসাবে নাকি রিজেনারেটিভ নোডিউলও তৈরি হয়, ছোট ছোট গোল গোল নাকি রিজেনারেটিভ নোডিউল তৈরি হয়, যেগুলো আসলে অরিজিনালি টিউমার না, এগুলো নাকি ভালো সেল নতুন করে বেড়ে বেড়ে গোল গোল রিজেনারেটিভ নোডিউল বাসার তাগিদে তৈরি হয়। তাহলে রিজেনারেটিভ নোডিউল তৈরি হতে পারে। আমরা জানি লিভারের মধ্যে নাকি পোর্টাল ভেইন ঢুকে নাকি রক্ত সাইনোসয়েডে দেয়, সেই রক্ত নাকি হেপাটিক ভেইনের মাধ্যমে হার্টে যায়, আর এই রক্তটা আসে খাদ্যনালী থেকে অথবা স্প্লিন থেকে। হ্যালো, জি জি জি, অ্যানামালিটিস কালকে হবে, আজকে বন্ধ হয়ে গেছে, শুক্রবার। আসেন রিজেনারেটিভ নোডুল পর্যন্ত আমরা এসে থেমে আসি। এবার আসেন লিভারের মধ্যে আমরা শুনছি নাকি পোর্টাল ভেইন ঢোকে, তা আবার সাইনোসাইডে রক্ত দেয়। রক্তটা কোথার থেকে আসে, আমাদের যত কিছু খাই সেগুলো নাকি খাদ্যনালীর থেকে মেসেন্ট্রিক ভেইনের মাধ্যমে পোর্টাল ভেইনে যায়, এবং স্প্লিন থেকে রক্ত এসে নাকি এখান থেকে ঢুকে এই দিকে মিশে আবার হার্টে গিয়ে সারা বডিতে নাকি সার্কুলেশন হয়ে যায়, ফলে আমরা কোনো নিউট্রিশনটা পাই, পোর্টাল ভেইনের মাধ্যমে আসে। এখন আপনার হয়েছে কি রোগ হয়ে লিভারটা গেছে ছোট হয়ে, এখানে আমরা স্মল লিভার, তাহলে পোর্টাল ভেনটাও গেল ছোট হয়ে, তাহলে আরেকটা ফাইন্ডিংস পেলেন পোর্টাল ভেনটা ন্যারো হয়ে যাবে, হয়তো বা ন্যারো হয়ে যেতে পারে। পোর্টাল ভেন যদি ন্যারো হয় তাহলে পোর্টাল ভেনের মধ্যে যে রক্তটা যাচ্ছে সেটা আপনি হাই প্রেশারে ঢুকাইতে হবে না লো প্রেশারে ঢুকালে আপনি ওভারকাম করতে পারবেন? হাই প্রেশারে না ঢুকালে তো হবে না, তাহলে আপনার কী হবে, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে। এই যে লিভার, আমরা কি বলি লিভার যে, আচ্ছা এখানে সিএলডি আর সিরোসিসের মধ্যে পার্থক্য কী? ক্রনিক লিভার ডিজিজ আর সিরোসিস কোনটাকে কখন বলবো? সিরোসিস সাধারণত আমরা বলি একদম শেষ, আর সিএলডি মানে আপনার ক্রনিক লিভার চলতেছে ডিজিজটা। সো তাহলে আপনার কিন্তু এখানে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করবে। এখানে আমরা জেনে রাখি পোর্টাল ভেইনের নর্মাল ডায়ামিটার কত আর পোর্টাল প্রেশারের কত। পোর্টাল ভেইনের নর্মাল ডায়ামিটার অবশ্যই 12 মিলিমিটার হলে ভালো, এক এক বই এক এক রকম লিখছে, ঠিক আছে, 12 মিলিমিটার হলে ভালো। এই যে পোর্টাল ভেইনের ডায়ামিটার 12 মিলিমিটার হলে ভালো। এবং আমরা জানি পোর্টাল প্রেশার নাকি 12, দুটো মনে রাখার সুবিধাতে 12 মিলিমিটার মার্কারি, এরকমই বোধহয় লেখে মিলিমিটার মার্কারি, এরকম দেখে নিন, আমার অবশ্য খেয়াল নাই কত জানি। এটার নিচে হইতে হবে পোর্টাল প্রেশার, এর উপরে হতে পারে, যদি এর নিচে হয় তাহলে কিন্তু খারাপ। আমরা জানি প্রেশার হাই হলে খারাপ, কিন্তু পোর্টাল প্রেশার 12 উপরে থাকা মানে ভালো, এই যে 12 উপরে থাকা মানে ভালো, কিন্তু যদি 8 পান তাহলে সেটা খারাপ, কমে যাওয়া মানে খারাপ, মানে সে আর প্রেশারে ঢুকাইতে পারতেছে না, সে হাই প্রেশার নিতে পারতেছে না, বরং স্লো হয়ে যাচ্ছে, দিনে দিনে ঝিমায় পড়তেছে, এভাবে মনে রাখবেন, তাহলে পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করে। গেল তো? যখন পোর্টাল প্রেশার যদি আমি 8 পাই তাহলে বুঝতে হবে যে অলরেডি পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করছে, হ্যাঁ, মানে কমে গেলে। এবং সেই ক্ষেত্রে আপনি তখন ওই যে ভেরিকোজ ভেইন আমরা বলি না, এন্ডোস্কোপি করি, পার রেক্টাল ব্লিডিং, গলা দিয়ে রক্ত বিভিন্ন যাওয়া শুরু করে দেবে। তাহলে আপনি দেখেন প্রেশার কি চেক করা যাবে, প্রেশার কত আছে? ওই ডপলার মেশিনে চেক করবেন, আলট্রাসাউন্ড ডপলার মেশিনে চেক করে দেন। আমরা বলি না পোর্টাল ভেনের প্রেশারটা মাপাই নিয়ে আসেন সোনোগ্রাফিতে, আমি 2500 টাকা নেই, কিচ্ছু করি না। প্রেশারের একক ব্যবহার করতাম, সেগুলো মিলিমিটার মিলিমিটার মার্কারি মনে এরকম এইভাবে লিখি।
বুঝতে পারছি? তারপরে ইন্টারনেট একটু দেখে নিন পোর্টাল প্রেশার কম পেলে সমস্যা। কম পেলে সমস্যা, ঠিক আছে? তাহলে কিন্তু প্রেশার এখানে একটু ধরবো, আমি ধরার পরে প্রেশারটা কত একটু দেখবো। আমি তো ধরেন আচ্ছা, কমে গেলে কি তখন আমি বলবো পোর্টাল হাইপারটেনশন? হাইপারটেনশন, হ্যাঁ। আর হাইপারটেনশন বললে তো আমরা বাড়া বুঝি, এই ক্ষেত্রে উল্টা। উল্টা, এটাই তো বললাম এই জন্য যে ঝিমাই যাচ্ছে, কারণ ও আর ঢুকাইতে পারে, ঢুকাইতে না পারতে পারতে একসময় জিরো হয়ে যাবে। যখন জিরো হয়ে যাবে তখনই তো ভেজালটা পাইতে যাবে। গেল তো? এবার আসেন, তাহলে পোর্টাল প্রেশার আপনি বাড়াই দিচ্ছেন, তা বাড়াইলে আলটিমেটলি কি হবে? ভিতরের দিকে তো শুকনা, আর বাইরের দিকে পোর্টাল ভেন তো এরকম, এ তো ফুলতে থাকবে, রাগে ফুলতে থাকবে ঢোকার জন্য। ও তো বাইরে তো নর্মাল আছে, তাহলে এ ফুলতেছে, পোর্টাল ভেনটা কিন্তু বাইরে ফুলতেছে। ফুলতে ফুলতে ওর নিজে আর কতক্ষণ ফুলবে? তখন স্প্লিনিক ভেনটা ফুলানো শুরু করবে ও, কারণ রক্ত তো আপনার রাখতে হবে, তো সেই রক্ত যাবে কোথায়? এই রক্ত তো ঢুকাইতেছে। আমি তো ভাত খাচ্ছি, তা আমার ভাতের রক্ত যাবে কিভাবে? ও তো সারাক্ষণ লোডিংয়ে থাকবে, তাহলে দেখবেন ডায়ালেটেড স্প্লিনিক ভেন হয়ে যাবে। মিলে গেল? মেসেন্ট্রিক ভেনও তো ফুলতেছে, ও তো আগে ফুলতে, আমি তো ঢুকাইতে পারতেছি না, তাহলে ও কিন্তু ডায়ালেটেড স্প্লিনিক ভেন হয়ে যাবে। ওদেরও ডায়ামিটার 12 করে ধরে রাখেন, প্রত্যেকে 12, সব ওই কাছাকাছি ভেসেল তো 12 12 12 12, প্রেশারও 12 12, মনে রাখার সুবিধা। কোনো বই দেখবেন লেখা আছে 13, কোনো বই লেখা আছে 11, তো আমরা মাঝখানে 12 ধরে রাখবেন। এখন এরা ফুলে টুলে আর পারতেছে না, রক্তনালী আর কতক্ষণ ফুলবে? যদি না ফুলতে পারে তখন হবে স্প্লিনের উপর প্রেশার পড়বে, তখন সিএলডিতে স্প্লিনোমেগালি শুরু হয়ে যাবে। আমরা বলি না সিএলডিতে স্প্লিনোমেগালি। তাহলে দেখেন পোর্টাল হাইপারটেনশনের সাথে কিন্তু কিছু জিনিস জড়িত, এখানে আর আমি লিখিনি। এই যে পোর্টাল প্রেশারটা লিখছি, তারপরে হলো ডায়ালেটেড স্প্লিনিক ভেইন, ডায়ালেটেড সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, ওটা হলো সুপিরিয়র মেসেন্ট্রিক ভেইন, দুইটা ভেইন আছে, সুপিরিয়র ইনফেরিয়র মেসেন্ট্রিক, থিওরিটিক্যালি মিলে গেল। এরা লোড নিয়ে পারলো না, কত আর ফুলবে? না ফুলতে পারে, শেষ পর্যন্ত স্প্লিনটাকেই বড় করে দিল। তাহলে কিন্তু দেখেন সিএলডির আরেকটা ফাইন্ডিংস কিন্তু স্প্লিনোমেগালি। এবার আসেন স্প্লিন ফুলতে ফুলতে আর কতক্ষণ স্প্লিন ফুলে এতখানি কি না হয়ে গেল, তারপরে কি করবেন? তারপরে যখন আর পারবেন না তখন আপনি করবেন কি, এখান থেকে ফুটা করা শুরু করবেন, কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপ করবেন। এই কোল্যাটারাল সার্কুলেশন তখন এখান থেকে কোল্যাটারাল করে আপনাকে ইনফেরিয়র ভেনা ক্যাভাতে রক্ত পাসিং করা, আপনার তো বাঁচতে হবে, তো আপনি বাঁচবেন কীভাবে? তখন কোল্যাটারাল ডেভেলপ করবেন, তখনই দেখবেন কি এখান থেকে নালী সব তৈরি হয়েছে, যেগুলো এই রক্তটা যাতে এদিক দিয়ে গিয়ে ইনফেরিয়র ভেনা ক্যাভাতে, সেখানে কোল্যাটারাল সার্কুলেশন দিয়ে এই জিনিসটা যাচ্ছে। আরও কোল্যাটারাল সার্কুলেশন গলায় তৈরি হচ্ছে, আলো কোল্যাটারাল রেকটামে তৈরি হচ্ছে, ওগুলোই বাস্ট টাস্ট হয়ে রক্ত বেরোচ্ছে, ওগুলো কিন্তু সব কোল্যাটারাল সার্কুলেশন। বাইপাস সার্কুলেশন রেকটামে তৈরি হয়ে বাস্ট হয়ে যাচ্ছে, এটা বাস্ট হচ্ছে না, এখানে ব্যথা করতেছে, এখানে ব্যথা, আমার এই জায়গায় সিরোসিস রুগীর এখানে ব্যথা, কেন ব্যথা? কোল্যাটারাল সার্কুলেশন, ওখানে তার বাস্ট হচ্ছে না, বাস্ট হচ্ছে গলায় আর রেকটামে, বলি না পারাক্টাল ব্লিডিং এগুলো হচ্ছে। তাহলে এই দেখেন কোল্যাটারাল সার্কুলেশন ডেভেলপ করবো। এরপরেও আর শরীর কুলায় পারতেছে না, তখন কী করবেন? তখনই অ্যাসাইটিস ডেভেলপ করবে। এই রক্তগুলো যাবে কোথায়? সব এইসব জায়গায় রক্ত জমাবে, কারণ এখানে অলরেডি আমার লিভারও ড্যামেজ হয়ে গেছে, প্রোটিন ইমব্যালেন্সও যেমন শুরু হয়ে গেছে, পেটে পানি জমতেছে, ওদিকে আমার রক্ত পাসিং হচ্ছে না, তাহলে এই রক্তগুলো যাবে কোথায়? পেটের রক্ত সব মিলে জমা হবে অ্যাসাইটিস। এরপরেও আর কাজ হচ্ছে না, তাহলে শেষ অবস্থা। তখন কি হবে? এখানে যত ইন্টেস্টাইনগুলো আছে, এখানে যত স্টোমাক আছে, এখানে যত গল ব্লাডার আছে, এদের মধ্যে সব রক্তগুলো তখন শরীরের জায়গায় জায়গায়, এখানে হাতে পায়ে চোখে কানে রক্ত জমানো শুরু করবে, মানে পানি জমানো। পানিগুলো যাবে কোথায়? কারণ আমরা সোনোলজিস্ট তার পা দেখবো না, আমরা দেখবো পেটের ভিতরে গিয়েছে। তখন আমরা তিনটা জিনিস পাবো, ইন্টেস্টাইনাল কনজেশন, গাটের মধ্যে পানি জমবে, জায়গায় জায়গায় পানি জমতেছে, যেটা আমরা পাবো, আরও অনেক জায়গায় পাবো, গল ব্লাডার কনজেশন, আর হলো আপনার স্টোমাক কনজেশন, যেগুলো আমাদের চোখে বাঁধবে। এরম করে করে সবগুলো জমা। তাহলে দেখেন একটা সিএলডির ফাইন্ডিংস কিন্তু সিকোয়েন্সিয়ালি যদি মনে রাখতে পারেন, তাহলে আপনি একদম ভালো সোনোলজিস্ট হতে পারবেন। আর আমি আলট্রাসোনোগ্রাম ভাষা, আমার এটা একদম মুখস্থ, যেমন আপনাকে পড়াইতে পড়াইতে আমার মুখস্থ হয়ে গেছে, তেমন করতে করতে মুখস্থ হয়ে গেছে, এবং আপনাদেরও এটা করতে হবে যে যদি ভালো সোনোলজিস্ট হতে চান। তাহলে এটা গেল সিএলডির ফাইন্ডিং। আমি কিন্তু আপনাদের ঠিক বেসিক্যালি মুখস্থ করতে বলতেছি না, মুখস্থ করলে কিন্তু আপনি এতগুলো ফাইন্ডিংস মনে রাখে কোনো সোনোলজিস্ট করতে পারবেন না। যেমন ধরুন আমি আপনার এখন বলি, আপনি একটা রুগীর আসলে চেয়ার আছে কিনা কেন, আর ওই নাহলে ওই চেয়ারে বসে যান। এখন দেখেন এইটুকের মধ্যে যদি আমি আপনারা বলি, একটা রুগীর অ্যাসাইটিস পাইছেন, আপনার মাথায় কিন্তু কি কি আসবে? আচ্ছা, এটা কি সিএলডির পেশেন্ট না অ্যাকুট হেপাটাইটিসের পেশেন্ট? হ্যাঁ, সাপোজ অ্যাসাইটিস, সিএলডির পেশেন্ট না অ্যাকুট হেপাটাইটিসের পেশেন্ট? তাহলে এখন আপনি চিন্তা করবেন, সিএলডি হলে তো লিভার কোর্স পাবো, ও দেখি তো কোর্স আছে কিনা,
লিভার কোর্স, না লিভার তো কোর্স পাচ্ছি না, তাহলে আরেকটা কী শিখছিলাম, হেপাটাইটিস। এ থেকে আপনার কাগজপত্র দেন তো জন্ডিস আছে কি না, তাহলে আলটিমেটলি কী হলো, এটা পাবেন। তার মানে কিন্তু ঘটনা আছে, তাহলে অ্যাসাইটিস দিয়ে কিন্তু কিছু হচ্ছে না, কেন অ্যাসিডিটি দিলে আপনাকে অনেক ডাইভার্সিফাইড অনেক জায়গায়, এটা তো আমি দুইটা কজ বললাম, তারপর যদি ইয়ে হয় অন্য কোনো কারণ হয়, কিডনি ফেলিওর হয়, এসএলই হয় বা অন্য কিছু হয় যেগুলোতে আরও অ্যাসিডিটি, সব এই ল্যান্সের মূল কোর্স লিভারটা কী জন্য, কোর্স লিভারে ও ও তাহলে তো হয়ে গেল, তাহলে তার এটা এই জন্য শুরু করতে হবে ল্যান্স দিয়ে, তারপরে আপনি ভালো মানসম্মত রিপোর্ট করার জন্য এই রুগীটা যদি চিকিৎসা পায়, এই রুগীটার যদি আমার নাম ডাকও ভালো হয় রুগীর কারণে, সেটাও চিন্তা করতে হবে। আমি আপনার বলে স্পিলেনোমেগালি পাইছি, এখন আপনি কি বলবেন, ও আচ্ছা তার তো আপনি সিএলডি, স্পিলেনোমেগালি তো জ্বর হলেও হয়, কি বলে আপনার লিম্ফোমা ডিজিজ হলেও তো স্পিলেনোমেগালি হয়, এটা এটা। কিন্তু আমি যদি আপনাকে এটা বলি, আগে বললাম স্পিলেনোমেগালি, ও আচ্ছা, আমি বললাম অ্যাসাইটিস, ও আচ্ছা, আমি বললাম কোর্স লিভার, এবার বলেন কী হয়েছে, সিএলডি, ব্যাপারটা এইভাবে আসবে। এবার আসেন হলো ফ্যাটি লিভার। ফ্যাটি লিভার মানে তো আমরা খুব সিম্পলি চিন্তা করি লিভার এর চর্বি জমছে, কিন্তু ফ্যাটি লিভারের যে কত ব্যাপার আছে একজন ভালো সোনোলিস্ট হতে সেটাও আপনার জানতে হবে, যে ফ্যাটি লিভার কিন্তু বললেই হলো না যে এটা ফ্যাটি লিভার। এখন আমরা বলছিলাম যে প্রথমে আসি ফ্যাটি লিভারে কী সাইন, কী সাইন আমরা বলছিলাম যে পোর্টাল ভেন খুঁজে পাবো না, নো পোর্টাল ভেন গেল। দ্বিতীয় পয়েন্ট হলো আমরা যে কোনো জিনিসে আগে জিজ্ঞেস করি সাইজ, সাইজ এনলার্জ, এটা আমরা মেনে গেছি। এরপরে আসেন প্যারেনকাইমা, প্যারেনকাইমা সাদা হয়ে যাবে না কালো হয়ে যাবে, হাইপারিকিউট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমরা বলছি কোনো ফোকাল মাস হয় কি না, না এখানে কোনো ফোকাল মাস হয় না, হয় না। কিন্তু একজন খুব নাম করা এমফিল সোনোলজিস্ট অনেকদিন আগে, এখনও ভুল করে কিনা আমি জানি না, অন্যরাও করে কিনা আমি জানি না, অন্যরা পাইলে কি করে সেটাও জানি না, আমি দেখছি উনি লিখছে দেয়ার আর মাল্টিপল ফোকাল মাসেস ইন লিভার, ইয়ং একটা মেয়ে অল্প বয়সী, এবং সে ডাক্তার এফসিপিএস করা, মাল্টিপল ফোকাল মাসেস ইন লিভার, তার মানে কি শেষ মাল্টিপল ফোকাল মাসেস, না ব্যাপারটা আসলে হয়নি। আমি লিখছি কি মাল্টিপল ফোকাল ফ্যাট লিশন ইন লিভার। আপনি ভাবতেছেন কি ফ্যাটি লিভার মানে পুরো লিভার জুড়ে ফ্যাট জমছে সুন্দরভাবে কেউ আঁকায় দিছে, তা না, এখানে একটু ফ্যাট, এখানে একটু ফ্যাট, এখানে একটু ফ্যাট, এখানে ফ্যাট। তাহলে তা যদি হয় তখন কী হবে আপনার কাছে, মানে এখানে একটা সাদা, এখানে একটা সাদা, এখানে একটা সাদা, তাহলে তো একটা সাদা মাছ, একটা সাদা মাছ, একটা সাদা মাছ, কিন্তু জিনিসটা তো ফ্যাটও হতে পারে, তাহলে মাছ বলবো না ফ্যাট বলবো, তাহলে জিনিসটা এই যে ফোকাল শব্দটা নিয়ে আমার একটু ডাউট আছে। তাহলে কী হলো ব্যাপারটা অনেকটা এরকম, এই লিভার, এই লিভারের মধ্যে পোর্টাল ভেন ঢুকতেছে, এই ঢুকলো, ঢোকার পরে সে নাকি আরও ব্রাঞ্চ ট্রান্স দিল, তাতে নাকি লিভারের এই পোর্টাল ভেনের আঙ্গিকে নাকি লিভারকে 8টা সেগমেন্টে ভাগ করা হয়, প্রত্যেকটা সেগমেন্টে নাকি একটা নির্দিষ্ট রক্ত প্রবাহ আছে। বিদেশিরা নাকি যদি কোনো লিভারে কোনো জায়গায় টিউমার হয় ওরা সেগমেন্ট বাইর করে, সেই সেগমেন্টটাকে কেটে ফেলে দেয়, বাকিগুলো রেখে দেয়, কারণ ওরা জানে যে ওটা ফেলে আমার দোষের কিছু নেই, অন্যগুলোয় কোনো হ্যাম্পার হবে না, কারণ লিভারের যে সেগমেন্টের রোগ হবে সেই সেগমেন্টেই রোগ সাধারণত নাকি সীমাবদ্ধ থাকার চেষ্টা করে। তাহলে লিভারের এই সেগমেন্টে ফ্যাটি লিভার হলো, আর এই সেগমেন্টে হলো, আর এই সেগমেন্ট বাকিগুলো হলো না, তাহলে তো ফোকাল ফ্যাট ডিপোজিশন হলো, আমরা সোনোগ্রাফিতে বলি এটাকে ফোকাল ফ্যাট ইনফিল্ট্রেশন। আর যে জায়গাগুলোতে হলো না সেই জায়গাকে আমরা বলি ফোকাল ফ্যাট স্পেয়ারিং, এক জায়গায় হয়েছে আরেক জায়গায় হয়নি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি ফ্যাটের কিন্তু ফোকাল মাসটা অপশনে রাখতে হবে আপনার, ফোকাল ফ্যাট স্পেয়ারিং। এখন তারপরে আপনার সন্দেহ হলেন এটা তো মাছও হইতে পারে, আমি বুঝবো কীভাবে, ফ্যাট তো কোনো নির্দিষ্ট গোলাকার জিনিস না, ফ্যাটের জন্য এরকম গোল কোনো পদ্ধতি না, ফ্যাট হলো হবে এরকম জিওমেট্রিক মার্জিন। লিভারের মধ্যে ফোকাল সাদা রঙের কোনো যদি মাছ পান যার জিওমেট্রিক মার্জিন অর্থাৎ এব্রো থেব্রো মার্জিন, এটা ফোকাল ফ্যাট স্পেয়ারিং। ফোকাল মানে সাদা, ফোকাল, ফোকাল মানে ফোকাল একটা নির্দিষ্ট জায়গায় হয়েছে ফোকাল এরিয়া, আর ফোকাল ফ্যাট, ফ্যাট তো সাদা, হাইপারিকুইক ফ্যাট, ফোকাল ফ্যাট স্পেয়ারিং। তাহলে এই হলো ফ্যাটি লিভারের ক্ষেত্রে এরকম, ফোকাল ফ্যাট স্পেয়ারিং কোনটাকে বলবো, যে জায়গাটায় ফ্যাট জমেনি, জমিনি সেটা হ্যাঁ হলো স্পেয়ার করছে ওই জায়গাটায় স্পেয়ার হয়েছে, ওখানে হয়নি, আর যে জায়গায় জমছে এটা ফোকাল ফ্যাট ইনফিল্ট্রেশন, এখানে ইনফিল্ট্রেশন হয়েছে আর এইসব জায়গায় ইনফিল্ট্রেশন হয়। জিওমেট্রিক মার্জিনটা এটা কি ইনফিল্ট্রেশনের জায়গাটা থাকবে নাকি স্পেয়ারিং এর জায়গাটা, যেখানে স্পেয়ারিং সেখানে তার পাশে তো আবার ইনফিল্ট্রেশন, তার মানে আপনি দেখবেন দুটার মাঝখানে আড়াআড়ি, এটা এবার আমি ছবিতে দেখাই দিচ্ছি।
লিভারের মধ্যে ফোকাল মাস নিয়ে আমি তেমন কিছু বলবো না, ওগুলো তো সিস্টেমিক ডিজিজে তেমন একটা হয় না। হেপাটোমা একটু অ্যাসাইটিস হতে পারে, আর হেপাটোমাকে চিনতে হবে। হাইড্রাইটিসকে চিনতে হবে, ওখানে আর অন্য জায়গায় তেমন কিছু হয় না। এটা নিয়ে আমি এই জন্য আর আলাপ করবো না। আচ্ছা, আমরা এটা দেখানোর আগে লিভারের এই অপশনটা দেখানোর আগে তাহলে আমরা গল ব্লাডারটা একটু করে নিই, যাতে সামনে দিন। আলট্রাসোনোগ্রাম সাবজেক্টটা হয়েছে কি বুঝছেন, একটু একটা মানে আপনি যদি মনে করেন যে মুখস্থ, কোনো লাভ হবে না, ওইটা সোনোলিট হইতেই পারবেন না। আপনাকে চিন্তা করতে এই রুগীর আমি তো মনে হয় প্রথম দিন যারা ক্লাস করছে আমি বলছি এই কথাটা, যে আপনার কাছে আমার কাছে আমরা আজকে আলট্রাসোনোগ্রাম করছি 54টা আজকে। এখন মেডিসিনের ডাক্তার রুগী পাঠাইছে, তাহলে মেডিসিনের ডাক্তার আমি অলরেডি সকালবেলা আমাকে ডেভিশন করে আসতে হয়েছে পুরোটা। মানে সে আমার কাছে রুগী পাঠাইছে, আমি তাকে কীভাবে সলভ করবো? সে তো একটা চ্যাপ্টার অলরেডি পিজিতে পড়ে টুরে আসছে, ফেল করতে করতে অনেকে পাস করে আসছে বাইরে। তারপরে নাজমুল হক স্যার রুগী পাঠাইছে, তাহলে নাজমুল হক স্যার আমার অলরেডি ওই বইটাও পড়ে আসতে হয়েছে। তারপরে আশাদুল্লাহ স্যার পাঠাইছে নেফ্রোলজি, তাহলে ওই বইটাও আমার পড়ে আসতে হয়েছে। লাকি ম্যাডাম পাঠাইছে, রচনা ম্যাডাম পাঠাইছে, তারপরে আপনার নিউরোলজির এক স্যার পাঠাইছে, মেহদিনাবাদ স্যার পাঠাইছে অর্থোপেডিক্সে। তাহলে আমার তো প্রত্যেকটা সাবজেক্টের উপর আমার এক্সপিরিয়েন্স করা হয়ে গেছে। আমি যা জানি মেহদিনা স্যার তা জানে না, কারণ আমি তো আসলে এই যে লিভারের এই যে আপনাকে সিএলডি পড়ালাম, উনি কীভাবে চিন্তা করে? উনি তো চিন্তা করে সিএলডি, আচ্ছা আপনার লিভারডি, আপনি জানেন একটু কুতুবুদ্দিন স্যারের কাছে যান, উনি আপনার জন্য ভালো বলতে পারেন। কিন্তু আপনি যদি বলেন এইভাবে বলেন না, আমি তো আসলে লিভার সম্বন্ধে জানি না, আমার মনে হয় কেয়া ম্যাডাম লিভারের সম্বন্ধে ভালো জানে, তাহলে আমি করি কি আলট্রাসাউন্ড করার সময় আপনার কিডনিটা ভালো করে দেখে দিচ্ছি, আপনি কেয়া ম্যাডামের কাছে লিভারটা করেন। রুগী বলে তো পাগল হয়েছিস বেটা, তোর কাছে আমি ওই জায়গায় আলট্রাসাউন্ড করতে গেলাম, বললো 1 মিনিটে ডাক্তার করে দিলে এটা কি হয়? কিন্তু একজন ভালো স্টুডেন্ট ছিল আপনাকে, আমি ধরুন মানে আমি আপনাদের গতদিন বলছিলাম যে আমি মনে রাখলাম কিভাবে, বা আমরা এইভাবে করতেছি কিভাবে, আমরা এভাবে করতেছি। কেউ এভাবে ডিপলি চিন্তা করে কাজ করে, কেউ জাস্ট শ্যালো নলেজে তো ও তো লিভার এ কোর্স হয়, কেউ পায় কেউ পায় না। আমার এখানে একজন ম্যাডাম আসেন, বললাম না, আমি ওনাকে দেখে চিন্তা করি এই লোকটা আমার চেয়েও 10 বছর আগে থেকে সোনোলজি করে, ইনি এই অবস্থায় কত মানুষের ক্ষতি করে গেল, ইনি করলোটা কি এতদিন ধরে 30টা বছর ধরে, মানে কার যে কি এই বুড়ো বয়সে এই অবস্থা, তাহলে ও জোয়ান বয়সে উনি কি করেছে? একটানা আল্ট্রাসাউন্ড করতে পারে, একটানা কিছু করতে পারে, কিন্তু সেদিনে 30 থেকে 40টা আল্ট্রাসাউন্ড কাম করে। এখন তো কম করে, অনেক সেন্টার ছিল আগে নাকি 50 থেকে 60 টাকা। হাও কাম, সে কি করছে এতদিন? শুধু টাকাগুলো নিচ্ছে, আর কিছু করে না। তো ভালো সোনোলিস্ট হতে গেলে, আচ্ছা ভালো সোনোলিস্টের আরেকটা ব্যাপার হলো আর সব কিছু ছেড়ে ছিটে দিয়ে করবে। অন্য আদার সাইড যদি বাইপাস হিসাবে রাখেন তাহলে কিন্তু সোনোলিস্ট হতে পারবে না। জাস্ট মানে আল্ট্রাসোনোগ্রাম করি, কিছু টাকা আসে। আল্ট্রাসোনোগ্রাম কিন্তু একটা মানি জেনারেটিং প্রজেক্ট, বুঝছেন? মানে সব ডাক্তারের আল্ট্রাসোনোগ্রাম লেগে ফলে যে কোনো সেন্টারে যদি 10টা করেন 300 টাকা করে পেলে 3000, মাসে কিন্তু 90,000। সরকারি চাকরি করে বেতন পাবেন 50 থেকে 60,000 সাপোজ, হয়তো শেষ বয়সে গিয়ে বেশি টাকা হবে। কিন্তু এখন যদি 1 লাখ টাকা করে জমানো শুরু করেন তাহলে তো বহুত টাকা হয়ে যাবে। তাহলে কী করে 10টা আল্ট্রাসোনোগ্রাম করতে নর্মালি কতক্ষণ লাগবে? যদি আপনি খুব ভালোভাবে একটু মানে আস্তে ধীরে করেন, সর্বোচ্চ আধা ঘন্টা, তাহলে আধা ঘন্টায় সারাদিনে ব্যয় করে মাস শেষে 1 লাখ টাকা। যদি 2 ঘন্টা ব্যয় করেন তাহলে 3 লাখ টাকাও হতে পারে। আর যদি সারাদিন ব্যয় করেন আমার মতো, যদি 1.5 ঘন্টায় যদি মাস শেষে 1 লাখ টাকা হয়, 2 ঘন্টা এভাবে 3 ঘন্টা 4 ঘন্টা 12 ঘন্টা 12 ঘন্টা। আচ্ছা কেন তারপরে যদি ব্যাপারটা আরো 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 যদি হয় যে আমার রেট বেশি, অন্য জায়গায় করে 1200 টাকা, আমি করি 2500 টাকা, তাহলে কি দাঁড়াতে পারে? ডাবল। টাইম নিয়ে দেখেন, হ্যাঁ আপনি তো অনেক টাইম নিয়ে দেখেন স্যার, 5 মিনিটে তো হয় না। হ্যাঁ, না এখন তাড়াতাড়ি দেখি, এখন তাড়াতাড়ি দেখি কেন, এখন আর কালকে দেখছি 130টার মতো রুগী দেখছি। কখন দেখবো, কখন খাবো, কখন রিপোর্ট করবো, কখন তাই বাঁচাবো, আমি বাঁচবো না সে বাঁচবে, এরকম একটা অবস্থায় চলে গেছে। তাই এই জন্য কালকে একটা 25 লাখ টাকা দিয়ে একটা নতুন মেশিন দিয়েছি, ওই মেশিনটা নাকি মেশিন কথা বলে। তা আমি বলছি দেখো কথা বলা মেশিন আমার লাগবে, ও কথা বলে দিবে যে আপনি এগুলো এগুলো লেখেন। টোটাল দাম 52 লাখ টাকা, আর এখন নাকি 25 লাখ টাকা দিলে পাওয়া যাবে। তা আজকে টাকাটা দিয়ে দিলাম, ভাই ভাই তাড়াতাড়ি কথা বলা মেশিন দাও, আমার এগুলো লাগবে।
মেশিনটার পরে দেখলাম কি খুবই ভালো একটা মানে রেজুলেশন। হ্যাঁ, এখন হচ্ছে কি কিছু কিছু জিনিস দেখতে গেলে আমার তো যে ব্যাডমিন্টন খেলে চোখে আঘাত লাগছে, তারপর থেকে আমার একটু ভিউজটা সমস্যা হয়ে গেছে। শালা এক বদমাইশ, আমি রাস্তা দিয়ে হাঁটে দিয়েছি, আমার একদম চোখের এতটুকু ডিস্টেন্সে এমন ধরে কর্ক মারছে, মানে একেবারে উল্টা দিকে চলে গেছে আমার মানে জীবনটা। যাক সেটা আলাদা ব্যাপার। তা এই জাস্ট এটাই বলতেছি যে ভালো সোনোলিস্ট হতে গেলে ভালো ইয়ে করে। আচ্ছা, আমি তারপর একটা উদাহরণস্বরূপ বলি যে আমার সাথে যত লোক সোনোলিস্ট হিসাবে শিখছে আর কি, আমি যে আসলে কত লোককে আলট্রাসাউন্ড শিখেছি আর কতদিন যে আসলে সোনোলজিক্যাল আমি জানি না, বাট আমার মনে হয় আমি বাংলাদেশের সবচেয়ে বেশি স্টুডেন্টদের ট্রেনিং দিচ্ছি। আমি বাংলাদেশে ধরেন 64 জেলার মধ্যে 61টা জেলা থেকে আমি ট্রেনিং দিচ্ছি। আমার এক সময় কাজ ছিল কি আমি আলট্রাসাউন্ড করতাম না, বেসিক্যালি ট্রেনিং দিতাম, এবং আমার ট্রেনিং দিতে দিতে আমি আলট্রাসাউন্ড কাজ শিখছি। আপনি এখন আমাকে যত কোশ্চেন করবেন সবগুলোর অ্যান্সার আমার জানা আছে, কারণ আমি হয়তো আমার ধারণা আমি 30,000 স্টুডেন্ট আমি ট্রেনিং দিচ্ছি। কারণ প্রত্যেকটা ব্যাচে এখন তো স্টুডেন্ট কম, প্রত্যেকটা ব্যাচে ধরেন আপনার প্রতি মাসেই একটা করে ব্যাচ করাতাম, 30 জন 35 জন করে আর কি, তাহলে বহুত স্টুডেন্ট হয়ে গেছে। তো আমি শিখছি আসলে, আমি হিসাব করে দেখছি আলট্রাসাউন্ড মানুষের শিখাতে শিখাতেই শিখছি, মানে রেডিমেড অ্যান্সার দিয়ে দিতে। তো এই জন্য আরও একটা আমার স্টুডেন্টদের কথা বলি, যারা ডেডিকেটেডলি সোনোলজি শিখছে না, তারা প্রত্যেকটা জায়গায় প্রতিষ্ঠিত এখন, এবং তারা ওইখানকার নাম করা, প্রত্যেকটা জায়গায় নাম করা। এখন আসি আমরা গল ব্লাডারটা একটু দ্রুত ইয়ে করি। সেটা হলো যে গল ব্লাডারটা, এই হলো গল ব্লাডার, এই যে গল ব্লাডার। গল ব্লাডারটা আমরা দেখি এখান থেকে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজের ওখান থেকে, টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, এটা আমি প্র্যাকটিক্যালি আমি দেখা দেবো, গতদিন একটু দেখাইছিলাম। এখান থেকে আমরা গল ব্লাডার, তাহলে দেখেন গল ব্লাডারটা যখন আমরা দেখি তখন অ্যান্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালটাকে ভেদ করি, এই যে সেই অ্যান্ট্রি অ্যাবডোমিনাল ওয়ালটাকে ভেদ করি। তারপরে লিভারের একটা কোনা অংশ ভেদ করি, তাহলে এই যে লিভারের সেই কোনা অংশ। তারপরে আসেন এই যে আমাদের গল ব্লাডার। আর গল ব্লাডারে এই যে প্রথম কি আসবে, অ্যান্ট্রি ওয়াল এবং একটা ফান্ডাস, এই যে অ্যান্ট্রি ওয়াল। তারপরে আসবে কি পিছের দিকে পোস্টেরিয়র ওয়াল এবং গল ব্লাডারের নেই, এই যে পিছের দিকে পোস্টেরিয়র ওয়াল এবং এই যে গল ব্লাডারের নেই। এই হলো গল ব্লাডারের সোনোলজিক্যাল। তারপরে কি ডিউডেনাম, তাহলে এই যে জগৎখিচুড়ি জায়গাটা, এটার নাম হলো ডিউডেনাম। ডিউডেনাম, এখন ডিউডেনাম সম্বন্ধে আপনি কোন আসলে একজন সোনোলজিস্টে বলতে ডিউডেনাম সম্বন্ধে কিছু বলেন। ডিউডেনাম সম্বন্ধে কি জানতে চান? ডিউডেনামের প্যাথোলজি আলট্রাসাউন্ড কি পাওয়া যায়? আলট্রাসাউন্ড ডিউডেনামে তো কোনো প্যাথোলজি পাওয়া যায় না। আমি এখানে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি, কি দেখবো? আমি তো কোনোদিন দেখিনি। ডিউডেনাম দেখেননি? না। ডিউডেনামে গ্যাস্ট্রোডিউডেনাইটিস আপনি ডায়াগনোসিস করছেন কোনোদিন? না। আলট্রাসাউন্ডে গ্যাস্ট্রোডিউডেনাইটিস ডায়াগনোসিস করা যায় না। তা ডিউডেনাল অ্যাট্রিসিয়া ডায়াগনোসিস করছেন? না। পাইলোরিক স্টেনোসিস কোনোদিন করছেন? না, ছোটো বাচ্চাদের তো আমি করি না, কখনো পাই না। অধিকাংশ অ্যান্সারের গল ব্লাডারের পিছনে যে ডিউডেনাম থাকে, গতকাল আমাদের খুলনার পরশু দিন খুলনার একজন রিনিউড সোনোলজিস্ট, যে আমার 10 বছর আগে থেকে সোনোলজি করছে এবং বড় ডিগ্রিধারী, সে একটা ছোটো বাচ্চা লিখেছে পাইলোরিক স্টেনোসিস। পাইলোরিক স্টেনোসিস মানে হলো বাচ্চার নাড়ি শুরু হয়ে গেছে, অর্থাৎ ইমিডিয়েট এই বাচ্চার অপারেশন লাগে। তাহলে পাইলোরিক স্টেনোসিসের বাচ্চা আপনার ধরে এই রুগী মিনিমাম তাহলে 2 মাস ধরে খেতে পারে না, বমি করতেছে। তা আপনারা যদি 2 মাস আমি না খাওয়ায় রাখেন, তাহলে আপনাদের যারা মোটা আছেন তারা সরু হয়ে যাবেন। তাহলে আপনার চেহারার মধ্যে একটা ক্যাকেকটিক রূপ চলে আসবে, যে চেহারার মধ্যে একটা লাবণ্যতা কমে যাবে, আপনি শুকায় যাবেন। তা আপনার বাচ্চা দেখে তো আমার বুঝতে হবে যে আমি এটা পাইলোরিক স্টেনোসিস বানাবো কি বানাবো না। রুগী হাসতেছে, খেলতেছে, চোখে গল গল করে তেল ঝরতেছে গাল দিয়ে, সেই রুগীর আবার পাইলোরিক স্টেনোসিস হয় কি করে? আচ্ছা গেল। তারপরে আমি এই রুগীদের অপারেশনের টেবিলে নেবো কোন ভরসায়? এত সুস্থ একটা বাচ্চা বমি করতেছে স্বাভাবিক, আমি একজন এত বড় একটা আমি ডাক্তার যার উপর ভরসা করে অনেকে অপারেশন করি, কারণ পাইলোরিক স্টেনোসিস কেন লিখলাম আন্দাজে, রুগী বমি করে দিয়ে শামীম সাহেব লেখে বা অন্য কেউ লেখে, আমি একটা বদবাদা লিখে দিলাম, তাহলে তো হবে না। তাহলে রুগীর চিকিৎসা করলে তো ইয়ে হয়ে যাবে, সেটা আমাদের করা যাবে না। তাহলে দেখেন এই যে ডিউডেনামটা কেন বললাম, এটা গত কয়েকদিনের আগের ঘটনা। আমি লিখেছি দেয়ার ইজ নো পাইলোরিক স্টেনোসিস ইন কি বলে মানে ডিউডেনাম অ্যান্ড পাইলোরাস। আমি ঢাকা শিশু হাসপাতালে ছিলাম। শিশু হাসপাতালে যখন ছিলাম তখন আমার যে স্যার ছিল ইসাক স্যার, আল্লাহ জানে বাঁচে আছে কিনা, সে তো অনেকদিন আগের ঘটনা,
3-র কথা বলতেছি, ওই সময় স্যার তো তখনই বুড়ো ছিল, স্যার ছিল, আরেকজন স্যার ছিল জাহিদ স্যার, দুইজনের মধ্যে প্রচুর জ্ঞান মাত্র, মাঝখানে আমি ছিলাম। আমার বলতো, উনি বলতো তুই ওর কাছে যা, উনি বলতো তুই ওর কাছে যা, কিন্তু দুইজনের কাছ থেকে আমি অনেক কিছু শিখছি আর কি। তা যখন এই যে শিশু হাসপাতালে ছোট বাচ্চাদের যে আলট্রাসোনোগ্রামটা হতো, তখন তো শুধু ছোট বাচ্চাদের হতো। তা আমার একটা রিয়েলাইজেশন হয়েছে যে আলট্রাসোনোগ্রাম সাবজেক্টের ছোট না। আমি এখন সবাইকে বলি, শিশু হাসপাতালে যদি কাজ না করে থাকেন কোনোদিন, তাহলে কোনোদিন শিশু বাচ্চার আলট্রাসোনো করেন না, ওটা করা ঠিক হবে না। তো স্পেসিফিক কিছু ট্রেনিংয়েরও দরকার হবে আর কি। আরও একটা আমি সবাইকে সাজেশন দেবো, যদি কেউ মেডিকেল কলেজে অনারারি করতে পারেন তাহলে একটা সুবিধা আছে। সুবিধাটা হলো যে আপনি ভ্যারাইটিস রুগীর একটা দেখার চান্স পাবেন। সবচেয়ে বড় ভ্যারাইটিস রুগী আমার বিশ্বাস আমি করি, মানে এত ভ্যারাইটিস রুগী আর কেউ করে না, অসম্ভব। আমি তো ঢাকা ল্যাবিডেও আমি ট্রেনিং করছি, আমি পপুলারও ট্রেনিং করছি, আমি ঢাকা মেডিকেলেও ট্রেনিং করছি। ঢাকা মেডিকেলে একটা আলাদা একটা ব্যাপার, কিন্তু ওখানে হচ্ছে কি সবাই সব কিছু পারে না। মানে আপনার ধরেন ওই ডপলারের জন্য এক স্যার ভালো পারে, এর জন্য একটা ভালো পারে। আমাদের এখানে আবার সারাদিন যদি কেউ কাজ করে সে অনেক কিছু জানতে পারবে, কারণ আমি ভ্যারাইটিস রুগী করি, ফলে একটা এক্সপোজার থাকবে। তো সেটা আপনারা যদি কেউ চান মাঝে মাঝে, কিন্তু তারপরে হয় কি আমি অ্যালাউ করি না, কেন অনেক সময় রুগীরা একটু উনি কেন এত কথা বলতেছে বা এরকম একটা যে করে বসে। আবার ধরেন আপনাকে আমি অ্যালাউ করলাম, তখন আবার আরেকজন ওনার সাথে খাওয়া ভালো থাকে নাকি আল্লাহ আমারে কেন দিলেন না, তাহলে একটা মনোমালিন্য হয়। এই জন্য আমি আসলে অনেকে চাই, কিন্তু আমি আসলে ইয়ে করি না, যে এর মধ্যে থেকে যতটুকু শিখতে পারে নাকি। আর কেন বললাম যে খুলনা মেডিকেলে আমার এখানে ধরেন সুযোগটা হচ্ছে না, কিন্তু মেডিকেলে যতটুকু এক্সপোজার পাবেন আসলে চোখের দেখা, ও পাইলোটেস্টিস দেখে এরকম সার্জারি কীভাবে আনলো, এভাবে তাহলে আপনার একটা জিনিস শেখা হয়ে গেল। আর আমি যতটুকু করে শিখাই দেবো। ঢাকা মেডিকেলের কুন্ডু স্যার নামে একটা লোক ছিল, কুন্ডু স্যার সার্ভিক্স কীভাবে দেখতে হয় আমি তখন জানি না। তা আমার কুন্ডু স্যার হচ্ছে, দেখছো সার্ভিক্সটা কীভাবে, এই দেখো সার্ভিক্সের মুখ খোলা। আমি আগে তাকাইছি স্যার কীভাবে ধরছে, ও আচ্ছা, ও সার্ভিক্স দেখতে এরকম। আমার বাবার জন্য কোনোদিন সার্ভিক্স আর ভুল হয়নি, হবেও না, ওই যে একবার দেখে গেছে, এটা একবার দেখা। সো আমার একটা সাজেশন থাকবে, যদি কখনো সুযোগ পান কোনো একটা মেডিকেলে অ্যাটাচমেন্টের অনারারি করবেন, ঠিক আছে? তো মেডিকেল কলেজে অনারারি করলে হয়তো স্যাররা কেউ শিখাবে কেউ শিখাবে না, কিন্তু উনি কী করতেছে টাকায় টাকায় দেখবেন, আর কোথায় ধরে বসছে সেটা দেখবেন। এই হলো গল ব্লাডার। তাহলে গল ব্লাডারের, আচ্ছা গল ব্লাডার দেখার সময় ওগুলিতে আমরা যেমন একটা প্র্যাকটিক্যালে দেবে, এই গল ব্লাডারে অ্যান্টেরিয়র বললাম, এটা ফান্ডাস বললাম, এটা নেক বললাম, এটা পোস্টেরিয়র বললাম। খুব ভালো করে দেখেন গল ব্লাডারের নেকের, এটা হলো ডিউটেনামের জায়গা। গল ব্লাডারের পিছনে কিন্তু একটা সাদাটে ভাব আছে, এই যে সাদাটে ভাব। এই সাদাটে ভাব কেন? গল ব্লাডারের গল ব্লাডার একটা পানি, ওই পানির মধ্যে দিয়ে যখন সাউন্ড পাস করে, আমাদের আল্ট্রাসাউন্ড পাস করে, তখন এত দ্রুত যায় যে গল ব্লাডারের পিছনের ওয়ালে গিয়ে দ্রুত একটা ধাক্কা খায়। আর ধাক্কা মানে কি, আমাদের সোনোগ্রাফিতে ধাক্কা বাড়ি খাচ্ছে, তার মানে কি ওই জায়গাটায় নতুন ইকো তৈরি হচ্ছে, ইকো মানেই সাদা, ফলে গল ব্লাডারের পিছনটা সবসময় আপনার সাদা মনে হয়। এখন গল ব্লাডারের পিছনে সাদা মনে হলে আবার পাথর মনে হতে পারে, তাহলে এটা মাথায় রাখবেন যে গল ব্লাডারের পিছনে সাদা আমার কিন্তু ন্যাচারালি হবে, কিন্তু সেটাকে আমি পাথর ধরবো না, এইগুলো সাদা পাথর না, এটা হলো আমাদের অ্যাকুস্টিক ইনহ্যান্সমেন্ট, শ্যাডো না, এটা হলো অ্যাকুস্টিক ইনহ্যান্সমেন্ট। আমাদের গল ব্লাডারের পিছনে অ্যাকুস্টিক মানে হলো মাধ্যম, ইনহ্যান্সমেন্ট মানে হলো বাড়তি, ওই মাধ্যমে একটা বাড়তি কিছু থাকবে, একটা সাদাটে ভাব থাকবে। সো এটাকে মাথায় রাখতে হবে, এটা হলো গল ব্লাডারের অ্যাকুস্টিক ইনহ্যান্সমেন্ট। অ্যান্ট্রোওয়ালে কিন্তু আবার নাই, কেন ওখানে নর্মাল টিস্যু ভেদ করে আসছে, এখানে বড় জোর ধাক্কা খাওয়ার কোনো সুযোগ নাই। এবার আছে গল ব্লাডার আমরা নর্মালি মাপবো কীভাবে? গল ব্লাডারের এক প্রান্ত থেকে ফান্ডাস থেকে নেক পর্যন্ত, আর বডি থেকে বডি পর্যন্ত যেখানে সবচেয়ে ডায়ামিটার থাকে সে জায়গায় মাপলে আপনি গল ব্লাডারের মেজারমেন্ট পাবেন। তাহলে এই গেল হলো গল ব্লাডারের মাপ। আমরা বলি না ডিস্টেন্ডেড গল ব্লাডার, কন্ট্রাক্টেড গল ব্লাডার, এটা আমরা এই মাপের আঙ্গিকেই করি। এবার আসেন ডিউডিনাম কেসে কালোটা নিচে, এই যে গোলটা, এই যে খাদ্যবর্তী ডিউডিনামের ছবি আমরা পরে আরো পাবো, হ্যাঁ এই যে। এবার আসেন গল ব্লাডারের সবচেয়ে মজার মাপার যে মূল ব্যাপারটা, সেটা হলো গল ব্লাডারের ওয়ালের থিকনেস। আমরা প্রায় আলট্রাসোনোগ্রামে লিখি হলো গল ব্লাডার ওয়ালের থিকনেস কত। তাহলে গল ব্লাডার ওয়ালের থিকনেস কোথায় মাপবেন? এখানে মাপবেন না এখানে মাপবেন না এখানে 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 কোথায়? রুলস হলো সব সময় অ্যান্ট্রোওয়ালে মাপতে হবে, কারণ পোস্টেরওয়ালে এনহ্যান্সমেন্টের কারণে দেখেন অলরেডি ওয়ালটাই নষ্ট হয়ে গেছে, মানে মাপবো কি আর ধরবো কি। সো আমাকে সবসময় অ্যান্ট্রোওয়ালে গল ব্লাডার ওয়ালের থিকনেস মাপতে হবে।
সুন্দর করে ছবিটা এখানে ওয়ালের থিকনেসটা মাপ। আচ্ছা, গল ব্লাডারের নর্মাল ওয়াল থিকনেস কত, নর্মাল লেন্থ কত, সেটাতে আমরা পরবর্তীতে যাবো, সাইজ নিয়ে আমরা পরে একদিন আলাপ করবো। তাহলে সাইজটা কিন্তু সবগুলো একসাথে পড়তে হবে, তাহলে জিনিসটা মনে থাকবে। যদি তারপরে আপনি জানতে চান, আপনার নোটের মধ্যে আমি লিখে দিচ্ছি, একটু দেখে নেবেন। তাহলে আসেন, এই হলো আমার গল ব্লাডার। এবার আমরা যদি গল ব্লাডারের একটা ছবি দেখি, এই যে খেয়াল করে দেখেন, গতদিন আমরা বলছিলাম আমাদের লিভারের মধ্যে একটা পোর্টা হেপাটিস বলে যে জায়গা আছে, সেখানে লিভারের মধ্যে কিছু জিনিস ঢোকে এবং কিছু জিনিস বের হয়। পোর্টাল ভেইন ঢোকে, হেপাটিক আর্টারি ঢোকে, আর বাইল ডাক্ট বের হয়ে আসে। এবং ওই যে জায়গাটা, সেই জায়গাটায় গল ব্লাডারের যে সিস্টিক ডাক্ট সে জয়েন করে এই পোর্টা হেপাটিসের এই জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে। তাহলে গল ব্লাডারের যে সিস্টিক ডাক্ট এবং গল ব্লাডারের যে নেক, এই নেকটা কিন্তু পোর্টা হেপাটিসের সাথে একটা সম্পর্কিত জিনিস। এবং বলা হয় যে পোর্টা হেপাটিস খুঁজতে চাইলে গল ব্লাডারের নেক খোঁজো, গল ব্লাডারের নেক খুঁজতে চাইলে পোর্টা হেপাটিস খোঁজো। তাহলে কি এটা হলো একদম একটার সাথে খুঁটির মতো, গল ব্লাডারের এই খুঁটির সাথে দড়ি দিয়ে বাঁধা থাকে। তাহলে আমাদের ছবিতে অবশ্যই সেটা আসতে হবে। এই সেই খুঁটি, গল ব্লাডারের নেকের কাছে খুঁটিটা অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। মজার ব্যাপার হলো যে এইখানেই পাথর আটকে থাকে। আপনি এইখানে তীব্র ব্যথা নিয়ে আসেন, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই, আমাদের বড় বড় সোনোলজিস্টরাও এইখানকার পাথর কিছুদিন আগেও দেখতো না, খুঁজতোই না, এখন খোঁজা শুরু করছে ডিউ টু কম্পিটিশন। নাহলে কম্পিটিশনে টিকবে কীভাবে, হারায় যাবে। তো এইখানে গল ব্লাডারের নেকটা এবং পোর্টা হেপাটিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জায়গা। আমি যখন আলট্রাসোনোগ্রাম করি বা আমার অ্যাসিস্ট্যান্টকে যখন আলট্রাসোনোগ্রাম করাই, আমি বলে দিই যে তোমার আর কিচ্ছু দেখার দরকার নাই, তুমি গল ব্লাডারের নেকটা ভালো করে দেখে রাখবে, আমি বাকিটা করবো না। আমি তো কিছুটা অ্যাসিস্ট্যান্ট দিয়ে কাজ করি, ওদের শিখাই দিচ্ছি, কারো কিডনি শিখাই দিচ্ছি, কারো পোস্টেট শিখাই দিচ্ছি। তুই শুধু পোস্টেট নামবে, আর কিচ্ছু করবি না এখানে বসতে, তুই শুধু গল ব্লাডারের নেকটা দেখে দিবি, আমার টাইম কম লাগে, নাহলে গল ব্লাডারের নেক আনতে অনেক সময় সমস্যা হয়। এই তাড়াতাড়ি করে দেখলাম, কারো বললাম যে তুই শুধু প্লাসেন্টা প্রিভিয়াস আছে কিনা শুধু এইটা দেখে রাখবে, আর কিচ্ছু দরকার নেই। সো ওখানে কিছু ইন্ডিভিজুয়াল। তাহলে গল ব্লাডারের নেকটা এভাবে মনে রাখবেন, স্পেসিফিক গল ব্লাডারের নেকটাতেই আমরা মিস করি। এবং গল ব্লাডারের নেকটার কারণে আজকে আমি কিছুটা জনপ্রিয়তা পাইছি। কীভাবে পাইছি? গল ব্লাডারের নেকের যে জায়গাটা, এখানে কি আছে? সিবিডি, হেপাটিক আর্টারি, পোর্টাল ভেইন। এই তিনটা আমাকে পেতে হবে গল ব্লাডারের নেকের কাছে। পোর্টাল ভেইন নিচে থাকবে সবচেয়ে বড়, সিবিডি তার উপরে থাকবে, আর হেপাটিক আর্টারি এখানে দেখা যাবে না সোনোগ্রাফি, পোর্টা হেপাটিস। তাহলে হেপাটিক আর্টারি আমাদের খোঁজারই দরকার নেই, ওখানে যাওয়ারই দরকার নেই। তাহলে হলো সিবি, পোর্টাল ভেইন, আর এই হলো সিবিডি। আমি কিন্তু আবার হেপাটিক আর্টারি খুঁজি। হেপাটিক আর্টারি খুঁজি কেন? নিজেই খুঁজে খুঁজে বাই করছি যে হেপাটিক আর্টারি আমি খুঁজবো, ওটা কোথায়? হেপাটিক আর্টারি ধরেন এটা, কিন্তু বই পুস্তকে দেখবেন বলবে যে দেয়ার ইজ নো হেপাটিক আর্টারি ইন পোর্টা, মানে পোর্টা হেপাটিসে হেপাটিক আর্টারি দেখা যায় না। এখন আমি একদিন হঠাৎ করে দেখলাম যে একটু নতুনত্ব আনতে হবে রিপোর্টে, সবাই তো লেখে গল ব্লাডার মাল্টিপল স্টোন ইন দ্য গল ব্লাডার। আমি যদি এটাই লিখি তাহলে আমি কেন নাম করতে, আমি কীভাবে নাম করবো? সারাক্ষণ নেশা থাকবে, কী স্পেশালিটি আনবো? হঠাৎ করে ইন্টারনেটে দেখি লেখা আছে যে ল্যাপারোস্কোপি যখন আপনি করবেন তখন গল ব্লাডারে এই যে নেকের কাছে মূল কাঁটাটা পড়বে। তো এখানে যদি ঠিক মতো সব না থাকে, জোড়াতালি লেগে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি ল্যাপারোস্কোপি করতে পারবেন না। বলে না ল্যাপারোস্কোপি করতে পারেন, তারপরে পেট কাটি করছে, করতে পারলো না কেন? এইখানে সে ঢুকতেই পারে এই জয়েন্টের কাছে, আর কাটবেই তো ওই জায়গা। আর এমনি কাটি করলে তো সে ই করে করে ছিলে ছিলে ঢুকে পড়লো, কিন্তু এই জায়গাটা, এই যে জায়গাটা, এই জায়গাটা না হলো ক্যালোটস ট্রায়াঙ্গেল। গল ব্লাডারের নেকের কাছে ক্যালোটস ট্রায়াঙ্গেল, এই ক্যালোটস ট্রায়াঙ্গেলের এইখানেই থেকে হেপাটিক আর্টারি। ফলে আপনি উল্টোপাল্টা কাটলে কিন্তু ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করবে। এরপরে আমি রিপোর্টে লেখা শুরু করলাম ক্যালোটস ট্রায়াঙ্গেল গুড, ক্যালোটস ট্রায়াঙ্গেল পোর, ক্যালোটস ট্রায়াঙ্গেল নট ভিজিবল। এখন যারা ল্যাপারোস্কোপি করবে তারা প্রথম প্রথম কি চিন্তা করছে জানি না, এখন সবাই আমার কাছে লিখে পাঠায় প্লিজ মেনশন ক্যালোটস ট্রায়াঙ্গেল। কারণ এখন হচ্ছে কি সবাই ল্যাপারোস্কোপিতে চলে গেছে, তো সবাই সব সারাই ল্যাপারোস্কোপি, ফলে ক্যালোটস ট্রায়াঙ্গেল লাগা তাদের জন্য ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াইছে। আমি মাইসেলফ এটা বের করে আমি বরং তাদেরকে ট্রিগার করে দিচ্ছি যে আপনি ক্যালোটস ট্রায়াঙ্গেলের জন্য আমার কাছে রুগী পাঠান। ফলে গল ব্লাডার রুগী করার আগে সবাই, জানি না কে কী করে, অধিকাংশ সারা দেখা যায় কি আমার কাছে পাঠায়, ভুল হোক আর সঠিক হোক, আমি যা বুঝি তাই লিখে দিই। তাহলে এই হলো
গল ব্লাডার এখানে কিন্তু ক্যালট স্ট্রাঙ্গেল বলে একটা ব্যাপার আছে। এখানে আমরা নর্মালি জানি যে পোর্টাল ভেইন আর বাইল ডাক্ট নাকি দেখা যায়, কিন্তু সূক্ষ্মভাবে দেখলে এখানে হেপাটিক আর্টারিটা দেখা যায়, যার সাথে ক্যালট স্ট্রাঙ্গেল জড়িত। ভবিষ্যতে আপনি রিপোর্ট করতে চাইলে ক্যালট স্ট্রাঙ্গেলটা উল্লেখ করে দিলেন, পারেন আর না পারেন যা করলেন ছেড়ে দিন। প্লাস গল ব্লাডারের নেকের কাছে এইখানে একটা ভাঁজ থাকে, এই ভাঁজের মধ্যে যে ভাঁজটা এটাকে বলে হার্টসম্যানস পাউচ। এই হার্টসম্যানস পাউচটা একটা ইম্পর্টেন্ট জিনিস। এখানেও নাকি পাথর আটকে থাকলে মানে আপনার ইয়ে করা কঠিন হয়ে যায় ল্যাপারোস্কোপি, তাহলে সেটাও আপনার জানা থাকলো হার্টসম্যানস পাউচ। এই যে জায়গাটা, এই যে একটু ছোট্ট জায়গা, ন্যারো জায়গা, এটার নাম নাকি হার্টসম্যানস পাউচ। তাহলে এই হলো গল ব্লাডার। আবার দেখেন ফান্ডাস, অ্যান্ট্রোওয়াল, পোস্ট্রোওয়াল, এই পোর্টা হেপাটিস, এবং সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িত একটা সাথে একটা, ক্যালট স্ট্রাঙ্গেল, হার্টসম্যানস পাউচ। এবার আসেন ল্যান্স মেথড। কিভাবে আপনি একজন হেপাটো biliary সিস্টেমকে দ্রুত খুশি করবেন। প্রথমে আসেন গল ব্লাডার ওয়াল। প্রথম পয়েন্ট সারা জীবন গল ব্লাডার ওয়াল হবে পেন্সিল থিন, পেন্সিলের মতো চিকুন, ইকোজেনিক, ইকোজেনিক মানে সাদা গল ব্লাডার ওয়াল। গল ব্লাডার ওয়াল হবে পেন্সিল থিন, পেন্সিল দিয়ে দাগ টানলে যে একটা সাদা দাগ পড়বে শুধু সেটাই, মাপতে গেলে খুব কষ্ট হবে। এখানে কোথায় ক্যালিপার্স ধরবো আর কোথায় মাপবো, সূক্ষ্মাতি সূক্ষ্ম ক্যালিপার্স দিয়েও মাপা যাবে না এরকম একটা চিকুন। তাহলে গল ব্লাডার ওয়াল যদি আপনি দেখেন পেন্সিল থিন, ইকোজেনিক, তবে বলবেন গল ব্লাডার ওয়ালে কোনো রোগ নাই। গল ব্লাডার ওয়ালে কী কী রোগ হয়? ইনফেকশন হয়, অ্যাকিউট কোলিসিস্টাইটিস হয় গল ব্লাডার ওয়ালে, তারপরে ক্রনিক কোলিসিস্টাইটিস হয়, টিউমারও হতে পারে, আরও অনেক কিছু হতে পারে। সো গল ব্লাডার ওয়াল নাই। লুমেন ক্লিয়ার, পরের কথা হলো লুমেন ক্লিয়ার। লুমেনে থাকবে বাইল, বাইল পানি, পানি মানে কালো, তাহলে এখানে তো আর কিছু থাকার কোনো অপশনই নাই। সো লুমেন ক্লিয়ার হতে হবে। ভিজিবল গল ব্লাডার, গল ব্লাডার কি খুঁজে পাচ্ছেন? জি পাচ্ছি। কিছু কিছু রোগে গল ব্লাডারই হারায় যাবে, আপনার জন্ম থেকে না থাকতে পারে, আপনার অপারেশন করা থাকতে পারে, আপনার গল ব্লাডারটা ঘা হয়ে চুপসে কুচকে গেছে, গল ব্লাডারটা ফুলতে ফুলতে এত বড় হয়ে গেছে, তখন দেখুন গল ব্লাডারই কোথায় এত বড় একটা সিস্ট হয়ে গেছে, ভ্যারাইটিস কারণে আপনি গল ব্লাডার খুঁজে পাচ্ছেন। এমন হতে পারে গল ব্লাডার পাথর দিয়ে ভর্তি করতে শুধু একটা পাথরই হয়ে গেছে, তাহলে গল ব্লাডার পাবেন কই? পাথর পাবেন একটা। তাহলে সো আপনি তখন এই রোগগুলা, আরে গল ব্লাডার গেল কই, তাহলে কি কি কারণ ছিল, কোনটা মেলে? হ্যাঁ, হোমিওপ্যাথির র্যাপোর্টের মতো। হোমিওপ্যাথি কীভাবে ওষুধ দেওয়া জানেন আপনারা? হোমিওপ্যাথি হলো প্রসাবে রক্ত যায়, জি, তাহলে এখানে দাঁড়াবে। তারপরে জ্বালা করে, জি, তাহলে এখানে। হ্যাঁ, তারপরে আপনার কি বারবার প্রসাবে, জি, তাহলে এখানে। ও, তাহলে ওষুধের নাম হলো আপনার শর্করা। যান, শর্করা বুঝতে পেরেছেন? ওরা কিন্তু র্যাপোর্টের। হোমিওপ্যাথি যে ডাক্তার যে আসলে সে কিন্তু একজন হোমিওপ্যাথ ছিল, সরি অ্যালোপ্যাথিক ডাক্তার ছিল বেসিক্যালি, সে কিন্তু অ্যালোপ্যাথিক ডাক্তার। হ্যাঁ, হ্যানিম্যান, উনি বেসিক্যালি অ্যালোপ্যাথি প্র্যাকটিস করতেন। পরে দেখা গেল যে আমাদের কি হয়, বা অধিকাংশ রোগীরা আমি ওই অ্যান্টিবায়োটিক খেতে পারি না, আমি অ্যান্টিবায়োটিক খাই, তাহলে ফণি মশার গাছ খা, তো উনি ফণি মশার গাছ বাইটে দিতেন। তো বাড়তে বাড়তে ফণি মশার গাছে দিয়ে এত টিকা খাবো কি, হ্যাঁ, তাহলে সেহেতু একটা নির্যাস বের করলো, নির্যাস বের করলে এত নির্যাস খাবো কি, তাহলে মিষ্টি দিয়ে বড়ি দিয়ে বানা, আর যেগুলো গেলে হোমিওপ্যাথি। যার নাই কোনো গতি সে করে হোমিওপ্যাথি, ব্যাপারটা আসলে সঠিক না। আমাদের দেশে সেটা সঠিক। বুড়া থুরারা বই নিয়ে বসে থাকে আর দেখে সারাদিন কি দিয়ে কি র্যাপোর্টারি মেলায়, যে কি দিয়ে কি করবে। বেসিক্যালি উনি কিন্তু অরিজিনাল ওষুধটাকে নির্যাস হিসাবে বের করছিল, ফলে অরিজিনাল জার্মানির ওষুধ যদি হোমিওপ্যাথি খান সেটা খুব কার্যকরী একটা ওষুধ। হ্যাঁ, তো অনেকে দেয় অনেকে দেয় না। আমি একবার দিনে হোমিওপ্যাথিও শিখবো, তো কত শিখবো, কোনটা শিখবো, কোনটা থেকে কোনটা করবো, মজার ব্যাপার না। কেউ খাতে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কাজ করেন, আপনি অ্যাব্রোডা খান, তাহলে এই ওষুধটা কাজ করবে, তাহলে জিনিসটা ওটা এরকম না, ভালো এটা। স্যার মেজারমেন্ট, গল ব্লাডারের মেজারমেন্ট। হ্যাঁ, মেজারমেন্ট এই যে এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত, আর এই যে তো মেজারমেন্ট নিয়ে আমরা আজকে আলাপ করবো। তাহলে হলো কি, এই দেখেন আমাকে, এরপরে আমি আপনাকে গল ব্লাডার দেখাবো, আপনি এখন বলবেন ভালো না মন্দ। তাহলে প্রথমে দেখবেন পেন্সিল থিন গল ব্লাডার ওয়াল, লুমেন ক্লিয়ার আর ভিজিবল গল ব্লাডার। এবার আসেন এই গল ব্লাডার সম্বন্ধে আমাকে বলেন। প্রথম কথা হলো গল ব্লাডার ওয়াল কি পেন্সিল থিন ইকোজেনিক না অন্য কোনো প্রবলেম? বেশি। সো এখানে কেমন জানি মনে হচ্ছে, এখানে একটা পেন্সিল থিন, এখানে একটু কালো, এখানে একটু ক্লিয়ার, তাহলে আমার গল ব্লাডার ওয়ালের প্রবলেম আছে। লুমেন কি ক্লিয়ার বলে মনে হচ্ছে? ক্লিয়ার। ভিজিবল পাচ্ছেন তো? তাহলে আপনি একটাই প্রবলেম পাইছেন আপনার মানে সোনোলজি র্যাপোর্টরিতে, সে যে এখানে ওয়ালের প্রবলেম, এটা আসে না।
এই যে সেই আপনার স্লাস। প্রথমে আসেন ওয়াল কি খুব একটা প্রবলেম মনে হচ্ছে? ওয়াল এটা একটু গোল করে নেওয়া হয়েছে, হালকা মনে হচ্ছে। লুমেন স্লাস ভিজিবল। এবার আসেন এই গল্পে ওয়াল দেখেন আগে স্টোন আছে। একটু কেমন জানি একটু মোটা মোটা, একটু সাদা সাদা বা একটু এগুলো থাকবে। লুমেন স্টোন ভিজিবল, জি ভিজিবল। আপনি কিন্তু অলরেডি অনেকগুলো রোগ নির্ণয় করে ফেলছেন এখানে। এখন শুধু আমাদের একটা জিনিস জানতে হবে, ওয়ালের যে ব্যাপারটা ওইখানে কিভাবে রোগটা নির্ণয় করবে। গলব্লাডার ওয়ালে ইনফেকশন যদি হয় তাহলে সেখানে যে চেঞ্জটা আসে, ভিতরের মিউকোজাল ওয়াল দেখতে সাদা রং ধারণ করে যায়, চিকুন, মাঝখানের মাস্কুলার ওয়ালটা ফুলতে থাকে, আর বাইরের সেরোসাল ওয়ালটা সাদা রং হিসেবে দেখা যায়। এই সাদা রং সেরোসাল, ভিতরের মিউকোজাল, মাঝখানে মাস্কুলার। ডাবল লেয়ারড একটা ওয়াল করবো। হ্যাঁ, ডাবল লেয়ারড একটা ওয়াল করবো, দুইটা লেয়ারের মতো। দুটো লেয়ারের মতো হবে। এইটাকে বলা হয় হ্যালোসাইন, হলোসাইন, এক একজন এক এক রকম বলে। এই সেই হ্যালোসাইন, প্রায় হয়তো আপনারা শুনে থাকবেন এটা। গল ব্লাডার ওয়ালে যদি হ্যালোসাইন হয় তাহলে ইট ইজ এ কেস অফ অ্যাকুট পলিসিস্টিস। ইনফেকশন হয়েছে হ্যাঁ, ইনফেকশন আছে। এখন গলব্লাডার ওয়ালে হ্যালোসাইন হয়েছে কারণ কি? গলব্লাডার ইনফেকশনে পানি জমেছে। কিন্তু আপনাকে কয়েকটা ডিডি মনে রাখতে হবে অবশ্যই, ভালো সোনোলজিস্ট হতে গেলে। সেটা কেন? আচ্ছা, গলব্লাডার ওয়ালে ইনফেকশন সে তো নিজস্ব কারণ, কিন্তু ওই যে বললাম না যে অ্যাকুট হেপাটাইটিস যার হয়েছে তার অতিরিক্ত হইতে 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 গলব্লাডারের মধ্যে ইনফেকশন ছড়ায় গেছে। অরিজিনালি তো এটা রিঅ্যাক্টিভ ইনফেকশন, পলিসিস্টাইটিস। এটাতে এত ব্যথা হবে না, ওটা পার্শ্ববর্তী দেশে একটু গেছে, হ্যাঁ আছে, তাহলে সেক্ষেত্রে হবে রিঅ্যাক্টিভ ইনফ্লামেশন, কিন্তু অ্যাকুট হেপাটাইটিসও হতে পারে। তো সেটাও তো একটা ইনফেকশন। তাহলে আপনাকে মাথায় রাখতে হবে হ্যালোসাইন কিন্তু শুধু অ্যাকুট হেপাটাইটিস হয় না, আপনার অ্যাকুট পলিসিস্টাইটিসও হয় না, অ্যাকুট হেপাটাইটিস হয়। এটা ডিডি হিসেবে রাখবেন। তার মানে একজন লোকের ডিপ জন্ডিস, আপনি তখন দেখবেন হ্যালোসাইন, আপনি কিন্তু লিখবেন ইট ইজ এ কেস অফ অ্যাকুট হেপাটাইটিস অ্যান্ড ইট ইজ এ কেস অফ অ্যাকুট পলিসিস্টাইটিস। আপনি লিখবেন ইট ইজ এ কেস অফ, লিখলে দোষের কিছু নাই, কিন্তু ভালো সোনোলজিস্ট বা বুঝাইতে গেলে ভাই আমি জানি না অ্যাকুট পলিসিস্টাইটিস, অ্যাকুট হেপাটাইটিস উইথ রিঅ্যাক্টিভ ইনফ্লামেশন ইনভলভ। সেটা তো সিভিটিতে স্টোন হলেও হতে পারে। সিভিটিতে যদি ইয়ে হয় তখন তো ডিপ জন্ডিসও থাকে, সাথে তো তখন হচ্ছে লিভার ইনফ্লামেশন, ওই গলব্লাডার ইনফ্লামেশন হতে পারে না? হ্যাঁ ঠিক আছে, আপনি কোশ্চেনটা একদম ঠিক আছে, এইটা আপনি ভাবা শুরু করছেন আপনারা। হ্যাঁ, এই বিলিয়ার বাইল ডাক্টসে, যেদিন বাইল ডাক্টস বললো সেদিন আপনি আমাকে এই কোশ্চেনটা করলেন, আমি আপনাকে বলে দেবো। আমি বলছি যে অ্যান্সার রেডি, এখন সময়ের অভাবে বললাম না। কথা ঠিক আছে, ভাবতে হবে যে তাই তো এটা হলো তো কেউ এই কোশ্চেনের অ্যান্সারও আমি দিয়ে দেবো। জাস্ট ওই দিন মনে করেন যে এইটা আমি একটা কোশ্চেন করছিলাম, অবশ্যই মনে করে বলবো। আর এখানে যদি কর্নারে কি লিখে রাখছিলাম হোমোজেনাস ইমিউনোপ্যাথি, ওটা আমি বলে দিচ্ছি। তাহলে কি অ্যাকুট হেপাটাইটিসে আপনি কি পেলেন? অ্যাকুট পলিসিস্টাইটিসে পেলেন, হেপাটাইটিসও পেলেন। এবার আসেন দ্বিতীয়, আর কিছু হতে পারে। ধরেন আপনার সারা পেটে অ্যাসাইটিস, তো সারা পেটে পানি, তা আপনার ধরেন পানির মধ্যে যদি একটা তুলা চুপাই দেন তাহলে তুলা তো ভিজে উঠবে, তুলা তো শুকনা থাকবে না। তাহলে আপনি এই সারা পেটে অ্যাসাইটিসের মধ্যে গলব্লাডারটিকে চুপায় রাখছেন, ও তো একসময় ফুলে উঠবে, ঢোল হয়ে যাবে। তাহলে কিন্তু অ্যাসাইটিস হলে উইদাউট এনি ইনফেকশন আপনি কিন্তু গলব্লাডার ওয়ালটা হ্যালোসাইন পাবেন। আপনি কিন্তু তখন লিখতে পারবেন ইট ইজ ইকুয়াল টু অ্যাকুট হেপাটাইটিস, কোলিসিস্টাইটিস। আপনি লিখতে হবে রিঅ্যাক্টিভ ইডেমা ইন গলব্লাডার, কথাটা কিন্তু ওভাবে আসবে না। ইট ইজ এ কেস অফ অ্যাসাইটিস উইথ রিঅ্যাক্টিভ ইডেমা ইন গলব্লাডার। বুঝতে পারছেন? তাহলে কিন্তু জিনিসটা ভাবার বিষয় আছে, আরও ভাবার বিষয় আছে। সেটা হলো আপনি দেখবেন কিছু কিছু অ্যাসাইটিসে গলব্লাডার ওয়ালে হ্যালোসাইন আছে, কিছু কিছু ইয়াতে হ্যালোসাইন নাই। হ্যালোসাইন দেখে আমি বলতে পারবো এই রোগীটার ক্যান্সার হয়েছে কি হয়। যদি আপনি দেখেন গলব্লাডার ওয়ালটা ঠিক হয়ে গেছে তাহলে মনে করবেন যে এই পানিটা ভালো, এই অ্যাসাইটিসের পানিটা ভালো, কারণ ওই অ্যাসাইটিসের পানিটা পাতলা, পাতলা বলেই এই গলব্লাডার ওয়ালের মধ্যে ঢুকতে পারছে। ঠিক আছে, সাধারণত হার্ট ফেলিওর, কিডনি ফেলিওর, ছোটোখাটো রোগ যেগুলো সারানো যায় সেখানে যে অ্যাসিডিসের পানিটা হয় ওটা পাতলা হয়। তাহলে পাতলা পানি গলব্লাডার ওয়ালের ভিতর দিয়ে ভালো সহজে ঢুকতে পারে। তখন আপনি যদি পাতলা পানি নিশ্চয়ই ঢুকছে, তাহলে নিশ্চয়ই আমাকে ফোকাস করতে হবে কিডনি আর হার্টে কিছু হয়েছে। কিন্তু যদি ক্যান্সারের রোগ হয় ওটার যে পানিটা দেবো ওই পানিটা ঘন, আমরা ওটাকে বলি এক্সুডেটিভ ফ্লুইড, মানে ঘন পানি, ওই পানি এটা ভেদ করতে পারবে না।
তখন আপনি দেখবেন কি গল ব্লাডার ওয়ালটা থিন। অ্যাসাইটিস আছে কিন্তু গল ব্লাডার ওয়াল থিন, তাহলে আপনি মনে করবেন এটার মধ্যে এই রোগটা খারাপ রোগ, কারণ এই পানিটা ঘন পানি ঢুকতে পারেনি, তার মানে ক্যান্সার হয়েছে, এর টিবি হয়েছে, এই লিভার ফেলিওর হয়েছে, যেসব জায়গায় প্রোটিন ইমব্যালেন্স হয়। ঠিক আছে, তাহলে কিন্তু এইটা আমাদের মাথায় রাখতে হবে। তৃতীয় পয়েন্ট আমি মনে হয় বললাম যে অ্যাকিউট আমি অ্যাসাইটিসে মানে ট্রানজিটিভ ওয়াটার পাবো, সেটা হচ্ছে হ্যাঁ ভালো হচ্ছে, ভালো, হ্যাঁ মানে আমি গলব্লাডার ঠিক পাবো, ঠিক গলব্লাডার পাবেন, জি। যেটা পাতলা ওটাকে ট্রানজিটিভ, আর যেটা ঘন ওটাকে বলে এক্সিটিভ। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারেন। হ্যাঁ, তাহলে এই গেল হলো তৃতীয় পয়েন্ট, অ্যাসাইটিস। এবার আসেন আপনার কোনো কারণে হার্ট কাজ করতেছে না, তা হার্ট এরকম বসে আছে, ও আর পাম্প করতে পারতেছে না। তাহলে পাম্প করতে পারতেছে না, তাহলে হার্টের রক্তগুলো জমা হচ্ছে সব তলের দিকে। তলের পেটে জমা হবে, লিভারে জমা হবে, গলব্লাডারও জমা হতে পারে। তাহলে গলব্লাডার তখন দেখবেন হ্যালোসাইন হয়ে ফুলে গেছে, ওখানেও পানি জমা হবে, কনজেশন। তখন আমরা বলি গলব্লাডার কনজেশন ডিউ টু হার্ট ফেলিওর। তাহলে কিন্তু তখন আপনি হ্যালোসাইন পাবেন। অতএব হ্যালোসাইন দেখা মাত্র আপনি বলে দিলেন অ্যাকিউট কোলিসিস্টাইটিস, তা কিন্তু না। আমি হার্ট ফেলিওরের রোগী চিনতে পারি, আমি বুঝতে পারি, আমার একদম মুখস্থ। হার্ট ফেলিওর রোগী আমি দেখলেই বলতে পারি এর কনজেশন কি জন্য হয়েছে। কারণ যাদের হার্ট ফেলিওর হয় তাদের লিভারের মধ্যে যে হেপাটিক ভেইনগুলো থাকে ওগুলো এরকম মোটা মোটা হয়ে যায়। যখন হেপাটিক ভেইন মোটা দেখি তখন আমি মনে করি এই কনজেশনটা তো হার্টের থেকে আসে, তখন একটু হার্টের দিকে ফোকাস করি। অনেক হার্ট স্পেশালিস্ট চেয়ে আমি ভালো হার্ট দেখতে পারি, এখন আমারটা কেউ গ্রান্ট করবে না বলে আমি করি না, কিন্তু আমি অনেক রোগ নির্ণয় করে দিতে পারি ইয়াতে, কার্ডিওলজি। ছোট বাচ্চাদের, যাদের পেটের বাচ্চা আছে তার ভাল্ব দেখে দিয়ে আর বড়দের দেখতে পারবো না কেন, কিন্তু আমি দেখলে আমি বুঝতে পারি এটা হলো হার্ট কনজেশন থেকে হয়েছে। তাহলে চতুর্থ কারণ কিন্তু গলব্লাডার বলে মাথায় রাখবে। গলব্লাডার রোগই হলে এইটাই, বুঝতে পারা যে আমি কেন গলব্লাডারটাকে নর্মাল লেভেলে রাখবো। আর ফাইনালি হলো আরেকটা ব্যাপারের কারণে গলব্লাডারের ওয়ালে হ্যালোসিন পাওয়া যায়, যেটা সিম্পল একটা কারণ। গলব্লাডার এরকম ফুলে আছে, কারণটার মধ্যে বাইল আছে। আপনি বাইলটাকে চাপ দিয়ে 2-3 দিন বসায় রাখলে কি ওয়ালগুলো ছেড়ে যাবে, মাসেল টাসেলগুলো একটু মোটা মোটা হয়ে যাবে, তখন আপনার কাছে মনে হবে যে একটু হ্যালোসিন আছে। কারেন্ট চলে গেছে নাকি না, তখন আপনার মনে হবে কি মাসেলগুলো একটু ফুলে আছে, আপনার হ্যালোসাইন পাবেন। পোস্ট প্যারান্ডাল কন্ট্রাকশন এর জন্য কিন্তু মানে বা খাওয়ার পরবর্তী পরে গলব্লাডার কিন্তু হ্যালোসাইন পাবেন। এই 5টা কারণ সারা জীবন মনে রাখবেন ভালো সোনোলজিস্ট হতে গেলে। আচ্ছা, আমরা তো ইউজুয়ালি হেপাটোবিলিয়ারি যখন করতে পাঠাই বা এই টাইপের, তখন তো পেশেন্টকে ইউজুয়ালি 6 ঘন্টা না খেয়ে কিসে, সেই জন্য এটা তো একটু আনকমন হবে না তাহলে, যদি পোস্ট প্যারান্ডাল যেটা হবে। পোস্ট প্যারান্ডাল তো মোটা হয়ে যাবে, ভালো থাকবে তো। পোস্ট প্যারান্ডাল তো না খেয়ে থাকলে তার তাহলে আরো ফুলে ফুলে থাকবে, কিন্তু খেয়ে আসতে বললেই তো তখন ঝামেলাটা বাঁধবে, এই জন্য তো আমরা না খেয়ে আসতে বলি। তাহলে গেল গলব্লাডার ওয়াল সংক্রান্ত আমরা অনেক কিছু বললাম। তাহলে এবার আসেন গলব্লাডারের হ্যালোসাইনের মর্মার্থ জানলাম। এখন গলব্লাডার অ্যাকিউট কোলিসিস্টাইটিস থেকে আর কি কি হতে পারে সেগুলো আমরা সামনের দিন, যেমন আমি লিভার থেকে বলছি ঠিক ওইভাবে বলবো, যে আপনি আর কতভাবে চিন্তা করতে পারেন। যেমন ধরেন আপনাকে উদাহরণস্বরূপ আপনি তো শুনছেন অ্যাকিউট হেপাটাইটিস, সরি অ্যাকিউট, আমি একটু অন্য দিকে বলি, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস খুব শুনছেন আপনারা। অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস এটাও শুনছেন, অ্যাপেন্ডিক্স লাম্প শুনছেন, লাম্প হয়ে যায়। আবার এটাও শুনছেন যে অ্যাপেন্ডিক্স অ্যাবসেসও, তাই তো। এখন তারপরে কি করলেন, অ্যাপেন্ডিক্স কেটে ফেললেন, কাটার পরে অ্যাপেন্ডিক্সের ওখানে তো আর ইনফেকশন জীবনে হয় না, কিন্তু এরপরেও দেখলেন 3 বছর পরে অ্যাপেন্ডিক্সের কাটা জায়গায় একটা ইনফেকশন হয়, সেখানেও আবার লাম্প হয়ে গেছে। তাহলে তার কারণ হলো গোড়াটা আপনি সঠিকভাবে কাটেন, নাও করেন, তাহলে ওখানে আবার ইনফেকশন হচ্ছে। এটার নাম কি দেবেন, অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস দেবেন কীভাবে? এটার নাম হলো স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস। টার্মটা আপনার জানতে হবে, স্টাম্প অ্যাপেন্ডিসাইটিস, তাই তো। এই জিনিসটা জানা, ঠিক আছে, এই জিনিসটা জানা। আবার যেমন ধরেন এমন হতে পারে অ্যাপেন্ডিক্স আপনি কাটেননি, কিন্তু আপনি দেখতেছেন যে এই রুগীটার অ্যাপেন্ডিক্সের ওখানে প্রায় ব্যথা হয়, গত 3 বছর ধরে অ্যাপেন্ডিক্সের ওখানে শুধু তার ব্যথাই হয়। এবং আজ থেকে 2 বছর আগেও একজন কে জানি বলছে অ্যাপেন্ডিসাইটিস, আবার ভালো হয়ে গেছে। 1 বছর আগেও বলছে, আপনিও পাচ্ছেন তার অ্যাপেন্ডিসাইটিসের ওখানে অ্যাপেন্ডিক্সটাও একটু ফোলা, কিন্তু অত ফোলা না। যত ফোলা হলে আপনি অ্যাপেন্ডিসাইটিস বলতে পারবেন, হালকা কাঁচা কাঁচা ভাব। এটার একটা টার্ম আছে, ক্যাথারাল অ্যাপেন্ডিসাইটিস। ক্যাথারাল মানে হলো গলব্লাডারের ভিতরের মিউকোজাটা ইনফেকশন হবে, বাইট সাইডটা ভালো থাকবে, তাহলে ক্যাথারাল অ্যাপেন্ডিসাইটিস।
তাহলে অ্যাপেন্ডিসাইটিস শুধু অ্যাপেন্ডিসাইটিস চিন্তা করলেই হবে না, আবার ক্যাথারাল অ্যাপেন্ডিসাইটিসও আছে, স্টাফ অ্যাপেন্ডিসাইটিস আছে। আবার ওভাবে চিন্তা করলেও আপনার হবে না, তাহলে অ্যাপেন্ডিক্সের মধ্যে পুজ হয়ে ফুলে গেছে, তাহলে আমরা কি বলবো? অ্যাকুট অ্যাপেন্ডিক্স মানে ইম্পায়ামা অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে, ইম্পায়ামা পুজ হয়ে গেছে। সেটা হচ্ছে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস ইউজুয়ালি সার্জনরা বলে যেটা যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে গিয়ে ক্লিনিক্যাল ডায়াগনোসিস, এটা সোনোলজি করে পাওয়া যায় না। এবং বেশিরভাগ দেখা যাচ্ছে যে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস আমরা পাই, কিন্তু আল্ট্রাসাউন্ড করতে পারলে বেশিরভাগ জায়গায় লিখে দেয় যে কিছু পায় না বা এরকম। এটা কি আমাদের এখানে হচ্ছে মানে আমরা এটা বুঝবো কি করে? সেই ক্ষেত্রে কি আলাদা কোনো ইয়ে আছে? আপনার দেখা যায় আপনার রিপোর্টে থাকে অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস, কিন্তু বেশিরভাগ সোনোলজিতেই রিপোর্টে দেখা যায় কি লিখে দিচ্ছে যে নর্মাল রিপোর্ট, কিন্তু আমরা হাত দিলে পাচ্ছি যে অ্যাপেন্ডিসাইটিস। ওইটা হচ্ছে আপনি কোথায় পাঠাইছেন, এক নম্বর। দুই নম্বর হলো যেখানে পাঠাবেন সে দেখে কিনা ওটা, ঠিক আছে। কনসার্ন সোনোলজিস্ট, আমি তো সবসময় কনসার্ন সোনোলজি, রুগীর কথা চিন্তা, রুগী কোথায় ব্যথা আমার এই জায়গাটা, আমি সবসময় শুরু করি রুগীর ব্যথার জায়গা দিয়ে, নাহলে রুগীরা কিন্তু খুশি হয় না। প্রথমে রুগীরা খুশি করতে হবে, এরপরে চিন্তা করতে হবে পাঠাইছে কে, গাইনোকোলজিস্ট, সার্জন নাকি অ্যানেস্থেসিওলজিস্ট, কে পাঠাইছে। তখন যদি সার্জন পাঠায় তাহলে অবশ্যই সে অ্যাপেন্ডিক্সের কথা চিন্তা করে পাঠাইছে, যদি গাইনোকোলজিস্ট যদি পাঠায় তাহলে সে ওভারির কথা চিন্তা করে পাঠাইছে। এরপরে আসেন আমি আমার রোগ নির্ণয় করবো। এখন অ্যাপেন্ডিসাইটিসের জন্য ধরেন আপনি পাঠালেন, সাপোজ ধরেন আপনি লাইভ ডায়াগনস্টিক, কোনো মেনশন করে বললাম না, সাপোজ কোনো লাইভ ডায়াগনস্টিক, ওইখানে যে মেশিন আছে ওই মেশিনটা এটার সাথে কম্পিটেবল কিনা, অ্যাপেন্ডিক্স দেখার মতো কম। আমি আপনার বললাম না মেশিন কথা বলে, মেশিন আনতেছি, দেখেন আপনাদের দেখাবেন না, দেখবেন আসলে মেশিনই কথা বলে, মেশিনটা আসলে ভালো। এইসব মেশিনে ধরেন নিজের একটু কাজ করা লাগে, ওই মেশিনই বলে দেয় আপনি এটা লিখে দেন, কারণ ওটা টেকনোলজিটা একটু হাই, ওই দিনে আমরা আনলে আপনাদের দেখাতে পারবো। তো এখন হচ্ছে কি ওই যেখানে পাঠাবেন, ধরেন আপনি সাপোজ আপনি সার্জিক্যালে পাঠাবেন, সার্জিক্যালে ওখানে মেশিন আছে, কিন্তু মেশিন যে কাজ করে সে আসলে ওইভাবে দেখে কিনা। অ্যাপেন্ডিক্সটার সম্বন্ধে যে আমি বলতেছি না, ক্যাথারাল অ্যাপেন্ডিসাইটিস, স্টাফ অ্যাপেন্ডিসাইটিস, অ্যাপেন্ডিসাইটিস, ইম্পা অ্যাপেন্ডিসাইটিস, বাস্ট অ্যাপেন্ডিক্স, পারফোরেটেড অ্যাপেন্ডিক্স, কি বলে অ্যাপেন্ডিক্স লাম্প, অ্যাপেন্ডিক্স অ্যাবসেস, এবং আরও আছে মিউকোসিল অ্যাপেন্ডিক্স। আর কত নেবেন? শুধু অ্যাপেন্ডিক্স নিয়েই একদিনের একটা ক্লাস হবে। মিউকোসিল অ্যাপেন্ডিক্সও একটা ব্যাপার আছে, অ্যাপেন্ডিক্স ফুলে আছে, এত বড় হয়ে আছে, কোনো ইনফেকশন নাই, কিন্তু অ্যাপেন্ডিক্সটা ধীরে ধীরে পানি জমতে 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 একটা সিস্ট হয়ে গেছে, তাহলে মিউকোসিল অ্যাপেন্ডিক্সও আপনার চিন্তা হবে। তো ঠিক একইভাবে আর কি গল ব্লাডারে অ্যাকুট তো এখন আপনার অ্যান্সারটা দিই, সেটা হলো দেখার উপর নির্ভর করে। আমার কোনো রিপোর্টে নর্মাল এসটিডি পাবেন, তাহলে আপনাকে গত 10 বছর খোঁজা লাগবে নর্মাল এসটিডি উনি কবে দিচ্ছেন। কিছু না থাকলে আমি গ্যাস লিখে কিছু নাই, ডাক্তারের গাইডলাইন দিতে হবে। এখন কিছুই পাইনি স্যার, গ্যাস্ট্রিকই মনে হচ্ছে, তাহলে গ্যাস্ট্রিকে এই সময় আপনার গ্যাস্ট্রিকের ওষুধ। এখন এই জায়গায় তীব্র ব্যথা অ্যাপেন্ডিক্সের এখানে আমি দিয়ে দিলাম গ্যাস্ট্রোডিউটেন্টিস, তাহলে সারা পাগল হয়েছে, সাথে সাথে পাগল হয়ে গেছে, বা এটা সোনোলজি পাগল, ব্যথা এই জায়গায় দিছে, এই জায়গায় কিছু হলো। তাদের দেখছে সোনোলজি রিপোর্ট ছুড়েও মারতে, এইটা কোনো রিপোর্ট দিছে দেখা যাচ্ছে স্পষ্ট যে এটা কিন্তু দিছে নর্মাল রিপোর্ট। এখন অনেক ক্ষেত্রে হয় তাড়াহুড়ো করে অনেকে করে, অনেকে ঘুরাঘুরি পারাপারি, আমিও এখন তাড়াতাড়ি করি। আল্লাহ আমাদের, আমি যে কি তাড়াতাড়ি করি, আমার নিজেরই অস্বস্তি লাগে, আমার খুব খারাপ লাগে, এত তাড়াতাড়ি নেই, কোনটা যে ভুল হয়, কবে যে মাইক খাবো। 130টা রুগী সম্ভব, আমি হিসাব করে দিয়েছি, আজকে আমি 50টা রুগী দিয়েছি 7 মিনিট করে পার পেশেন্ট, তার মধ্যে রিপোর্ট করে সব দিছি, তাহলে কতক্ষণ রুগী দেখছি আর কতক্ষণ ইয়ে করছি। আচ্ছা তা করতে করতে এই যে আমি আপনারা আসছেন না, তার আধা ঘন্টা আগে আমি বাসায় গেছি, আমার না আপনাদের ক্লাস নিতে প্রচন্ড হ্যাভি বিরক্ত লাগতেছিল। বাসায় বসে তুমি আছে ক্লাস বাদ, আমরা হ্যাঁ মায়ের খাই এখন স্টুডেন্টদের হাতে, আসতে বলছি সবাই নিচে বসে আছে। তো একটা সময় ভালো লাগতো, ওই সময় বয়স কম ছিল, তখন বেশি ভালো লাগতো, কিন্তু এখন আরো ধৈর্য কুলাচ্ছে না, মানে খ্যাতির বিড়ম্বনা বলেন, আমি পড়ে গেছি ওই জায়গাতে যে আমি ইচ্ছা করে 150টা রুগীও পার ডে করতে পারি, কিন্তু অসম্ভব, এটা সম্ভব না, ভালো রিপোর্ট করতে গেলে এটাও সম্ভব। তো অ্যাপেন্ডিক্স সম্বন্ধে আমরা অ্যাপেন্ডিক্সে বলবো, কিন্তু অ্যাকুট কোলিসিস সম্বন্ধে বলি। অ্যাকুট কোলিসিস্টাইটিস শেষ না, সামনের দিন আমি আরো ক্লিয়ার করবো। অ্যাকুট কোলিসিস্টাইটিস হতে পারে, সাব অ্যাকুট কোলিসিস্টাইটিস হতে পারে, মাইল্ড কোলিসিস্টাইটিস হতে পারে, রিঅ্যাক্টিভ কোলিসিস্টাইটিস হতে পারে, ইম্পায়ামা গলব্লাডার হতে পারে, মিউকোসিল গলব্লাডার হতে পারে, পারফোরেট গলব্লাডার হতে পারে, গ্যাংগ্রিনাস গলব্লাডার হতে পারে। আরো হয়তো আমার মনে আসতেছে না এখন, আরো কয়েকটা হয়তো আছে। স্যার হ্যালোসাইনের লেয়ারগুলো আরেকবার একটু বলুন। হ্যালোসাইনের লেয়ার হলো মিউকোজাল ওয়াল, মাসেল ওয়াল, আর হলো এই হলো সেরোসাল ওয়াল। এটা থেকে শুরু হচ্ছে হ্যাঁ, মিউকোসাল, সেরোসাল, মাসেল, সেরোসাল। সেরোসাল, মিউকোজাল, মাসেল, সেরোসাল। তাহলে এটা নিয়ে আমরা সামনে আলাপ করবো, টেনশন করার দরকার নেই। আমি এই যে দেখেন গলব্লাডার ইনফেকশন, গলব্লাডার নিকে স্টোন, মাল্টিপল স্টোন,
স্লাস। এবার আসেন গলব্লাডার ওয়াল নিয়ে আমাদের প্রথম টার্গেট। গলব্লাডার ওয়ালটা আপনার কাছে ঠিক মনে হচ্ছে কিনা? ঠিক। ঠিক। হ্যালো মনে হচ্ছে কিনা? এখানে হ্যালো আছে না, তাহলে হ্যালোটা গেল কোথায়? ঠিক, তাহলে মাঝখানে মাসেলটা গেল কোথায়? যদি ইনফেকশন হয়ে এটা ফাইব্রোসিস হয়ে গেছে, তাহলে ইট ইজ এ কেস অফ করনিক পলিসিস্টাইটিস। কমনলি আমরা বললাম করনিক পলিসিস্টাইটিস। তাহলে গলব্লাডার ওয়াল থেকে লুমেনে একটু স্লাজ মনে হচ্ছে, কোনো স্টোন পাচ্ছেন না, রোগ নির্ণয় হয়ে গেল, ইট ইজ এ কেস অফ করনিক পলিসিস্টাইটিস। এখন আসলে আপনার নাম করা সোনোলজিস্ট হবেন আপনি তখনই যখন আপনি আরও কিছু উল্লেখ করে দেবেন। ক্রনিক পলিসিস্টাইটিস বাট অ্যাট প্রেজেন্ট নো অ্যাক্টিভ ইনফ্লামেশন সিন। এখন নো অ্যাট প্রেজেন্ট নো অ্যাক্টিভ ইনফ্লামেশন আমি লিখতে গেলাম কেন? আমি লিখতে গেছি এই কারণে যে এই রুগীটা পাঠাইছে মোজামেল হক, উনি সার্জন। এখন উনি হয়তো এমন হতে পারে কালকে অপারেশন করার ডিসিশন নিতে চাচ্ছে, তাহলে আমি স্যার একটু গাইডলাইন দিয়ে দিলাম, স্যার এখন ইনফেকশন হয় তাড়াতাড়ি কাটেন, যদি কাটতে চান। এটা তো মনে মনে কথা, স্যারে তো ফোন করে স্যার তাড়াতাড়ি, তা তো বলা যায় না। আমার রিপোর্টের মাধ্যমে তারা স্যার মাল দিলাম টেকনিক করে ফেলবে, ব্যাপারটা কিন্তু অনেকটা এরকম। এখন যদি আপনি গাইনোকোলজিস্ট পাঠাইছে, সেখানে দিলে নো অ্যাক্টিভ ইনফ্লামেশন, নো স্টোন, নো নেক স্টোন, নো এইচে, উনি ধর আমার দরকার ওভারই আমি এখন গলব্লাডার নিয়ে যাবো, তাহলে স্পেসিফিক ম্যান টু ম্যান মার্কিং করতে হবে। তাহলে এই ব্যাপারটা কিন্তু যত বেশি উল্লেখ করবেন না কিন্তু স্পেসিফিক হতে হবে। গলব্লাডার মাসে আজকে যাব না। আচ্ছা, স্টোন গুড শ্যাডো, ডার্টি শ্যাডো, নোট শ্যাডো। স্টোন আজকে তৈরি হলো, আজকেই শ্যাডো ম্যাডো দিয়ে দিল, এরকম তো হবে না। ধরেন আজকে কেবল একটা বিন্দু হয়েছে, সেই বিন্দু পাইছেন, সেই বিন্দু নিয়ে আপনি কি করবেন? এখন কি মানে চিন্তা করবেন তাহলে তো আজ থেকে 2 বছর পর স্টোন হবে, তাহলে আজকে লিখে দিই স্টোন, ওটা এভাবে করা যাবে না। তাহলে স্টোনের আদি রূপ, স্টোনের আদি রূপ কি? স্লাস, টাইনি স্লাস, গ্র্যানুলার স্লাস, ছোট স্লাস। এগুলো ছোট স্লাজই তো ময়লা, ওই ময়লায় গোল হয়, গোল হয়ে হয় হলো স্লাস বল। সেই স্লাস বলে চারপাশে ক্যালসিয়াম জমে হয় সফট স্টোন। সেই সফট স্টোন শক্ত হতে হয় হলো হার্ড স্টোন। স্টেপ বাই স্টেপ চিন্তা করুন, ঠিক আছে? হার্ড স্টোন, সফট স্টোন। স্টোন নিয়ে যদি সকাল থেকে শুরু করি রাত পর্যন্ত বলা সম্ভব। কেন বলা সম্ভব তার একটা উদাহরণ দিই। সেটা হলো আপনি যদি এখন আপনাকে যদি 1 গ্রাম গত আগামী 2 দিন ধরে আপনাকে যদি 1 গ্রাম সেপ্ট্রাক্সন দেওয়া হয়, গত আগামী 3 দিন পরে আপনার পিত্তথলিতে পাথর পাওয়া যায়। কারণ হলো সেপ্ট্রাক্সনের প্রিসিপিটেটেড প্রোডাক্ট গলব্লাডারে জমা হয়, অথবা 3rd জেনারেশন অ্যান্টিবায়োটিক গলব্লাডারের ভিতরে জমা হয়ে পাথর তৈরি করে। যে পাথর 6 মাসের জন্য থাকে, 6 মাস পরে চলে যায়। এটা আপনাকে নলেজে রাখতে হবে। আমি পাথর সম্বন্ধে এগুলো বলবো আর কি, কিন্তু আমি এখন উদাহরণস্বরূপ বলতেছি যে কত ডাইভার্সিফাইড ওয়েতে আমাকে সোনোলজিস্টের চিন্তা করতে হবে। এরকম অ্যান্টিবায়োটিকের পরে যদি কোনো স্টোন অ্যাকুয়ার করে, পেশেন্ট সিম্পটোম্যাটিক থাকে, তখন তো ট্রিটমেন্ট দিতে হবে। মানে এটা কি সিম্পটম নিয়ে আসে নাকি এমনি করলে পাওয়া যায়? এমনি করলেই পাবে, আবার ডিজেবল। সিম্পটম তো অবস্ট্রাকশন না হওয়া পর্যন্ত আসবে না। আচ্ছা, তাহলে কিভাবে শুরু হলো এই কথাটা? আমি কিভাবে, আমার কথা হলো যে আপনি যদি আমাকে এখন ছোট্ট জিনিস বলেন, আমার যদি মনে এটা আমি জানি না, আমার মাথায় খচখচ করে রাতের বেলা আমি ইন্টারনেটে দেখব। শিশু হাসপাতালে একটা ছোট বাচ্চা আসলো, ঢাকা শিশু হাসপাতালে, সার করে দিছে স্টোন, স্বাভাবিকভাবে অ্যান্টিবায়োটিক খাইছে, স্টোন। ছোট বাচ্চা অ্যান্টিবায়োটিক খাইছে, সেপ্ট্রাক্সন দিয়েছে, আমাদের স্টোন তো হবেই, এরকম একটা অবস্থা দাঁড়া গেছে। এরপরে ঢাকা আমরা নাম করা কি জানি, হুমায়রা ম্যাডাম, ঢাকার হুমায়রা ম্যাডাম সবচেয়ে নাম করা ওই সময় ছিল, এখনো নাম করা, এখনো অনেকেই ভালো আছে। হুমায়রা ম্যাডামের নাম তো শুনছি, ওনারটা করার জন্য ওনার সিস্টেমটা তো একটু অন্যরকম। 8টা থেকে 9টার মধ্যে ফোন দিতে হবে, এর মধ্যে যদি কোনোভাবে কলে ঢুকতে পারেন তবে আপনার সিরিয়াল পাবেন, তাহলে পাবেন। এতটাই জনপ্রিয়। আর ঢাকা শহর তো বিশাল, একটা মোড় নিয়ে একটা ডায়াগনস্টিক সেন্টার চলে। আর আমাদের খুলনায় আমি এইটা নিয়ে সারা খুলনা নিয়ে পাইক গাছা, গালুবাটি সব নিয়ে চিন্তা করতেন। আর ঢাকা শহরে একটা মোড় মানে ওইটাই খুলনা শহর। তাহলে ওনার কি পরিমাণ ফোন আসে, যদি একবার নাম হয়ে যায় তাহলে তো সর্বনাশ। ওনার নাম হয়ে গেছে, ভাই স্যাররাও খুব রিলাই করে। ভুল লোক আর সঠিক হয়, আপনার যদি নাম হয়ে যায় আপনার কাছে রুগী আসবে।
যেমন আমি আমার চোখের জন্য চিকিৎসা আমি ইন্ডিয়া যাই, ভুল হোক না সঠিক, আমি ওই রাথোরের কাছেই যাবো, ভাই আমার পছন্দ হয়েছে। কারণ রাথোর আমাকে এত সুন্দর কথা বলে, চোখ দেখে আর বলে কি ভেরি গুড, গুড কন্ডিশন, গুড গুড। আর আমার মনে হয় আমার চোখ ভালো হয়ে গেছে, সেটা আমার খারাপ হোক আর সঠিক হোক। আর ঢাকাতে যখন বড় বড় ওয়েব সিরিজে দেখালাম, তাদের চোখ মুখ দেখলে আতঙ্কের মধ্যে মনে হয় সব শেষ। এবার আমার এখন কি, আমার তো একদিন বলে দিচ্ছে আপনি চোখে এরকম একটা পট্টি লাগায় কাজ করবেন আল্ট্রাসাউন্ড, এই আমি পট্টি লাগায় কাজ করতে পারবো কেন, এমনি কাজ করবো। বলতে পারেন যে না কিভাবে এসে, আমার এক সিনিয়র ভাই চক্ষু বিশেষজ্ঞ, আমার চোখে কে তোর চোখটা নষ্ট হয়ে গেছে, এই চক্ষু বিশেষজ্ঞ তুই এই কথা বলতে পারবি কি, তোর চোখে কি হয়েছে, কথাটা তুই বল, হ্যাঁ তোর আঘাত লাগছিল, তাহলে কি, আচ্ছা তুই একটু আসিস তো, আমি দেখে দেবো যে কিছু করা যায় কিনা। ব্যাপারটা আরো পজিটিভ না কিন্তু চোখে। আর একজন পাশে বসে প্রসেসিস লাগাচ্ছে, হ্যাঁ আমার চোখের অবস্থা তুই জানিস আমার চোখে এখন কি অবস্থা, মানে আমি কার ট্রিটমেন্টে আছি, সে কি আমার কি করতেছে। তো জিনিসটা অনেকটা রুগীর সাথে পজিটিভ থাকতে হবে। যেমন আমার প্রত্যেকটা রুগীর পরে আমি রুগীর এখানে বসায় ক্যান্সারের রুগীর বলি আপনার যে রোগটা, এই রোগটা আমি আকাশের দিকে তাকাই, এই রোগটা তো আমি এর আগে 5টা রুগী দেখছি, প্রত্যেকেই ভালো হয়ে গেছে। তো আপনার কিন্তু সঠিক জায়গায় যায় চিকিৎসাটা করতে হবে, আপনি কিন্তু ওই হোমিওপ্যাথি টোমিওপ্যাথি করতে যাবেন না, আপনি একদম যে স্যারের কাছে গেছে মুখিতুল্লাহ স্যার, ওনাকে দিয়েই দেখাবেন, আপনি ভালো হয়ে যাবেন। তাই আমি ভালো হয়ে যাবো, হ্যাঁ আমার তো দেখা, এই তো গতকালই একজন আসলো, ওনারা একদম সুস্থ হয়ে গেছে। এই রুগী আপনার ভক্ত হবে, এই রুগী আপনাকে দোয়া করবে, এই রুগী মন ভালো করে বাসায় যাবে, সে ওই দিন রাতে খেতে পারবে, সে অসুস্থ হলো সে মনে করবে ওই ডাক্তারটা আমাকে ভালো বলছিল, মানে খারাপ হলো তো আমাকে ভালো বলছে। অনেক রুগী বলে দেয় যে মানে আপনার কথা শুনেই ভালো লাগছে, এতেই আমি ভালো হয়ে গেছি। সবাই এক্সপ্রেশন, কেউ এক্সপ্রেশন করে কেউ করে না, এভাবে করতে। তাহলে এই স্টোন। আর এবার দেখেন গলব্লাডার পাচ্ছেন, এখানে কোনো গলব্লাডার পাচ্ছেন না, স্টোন দিয়ে ভরা। ওই যে বললেন না নন ভিজিবল গলব্লাডার, এই সেই নন ভিজিবল গলব্লাডার। এখানে কোনো গলব্লাডার পাচ্ছেন, নন ভিজিবল গলব্লাডার, গলব্লাডার মাস দিয়ে ভরা। তাহলে গলব্লাডার না পাওয়ার কারণ মূলত দুটা, আরও অনেক কারণ আছে। এটা কেটে ফেলছে, জন্ম থেকে নাই, গলব্লাডার টিউমার দিয়ে ভরা, গলব্লাডার পাথর দিয়ে ভরা। গল্পটা কিন্তু এতটুকু। হ্যাঁ, ও এই যে শ্যাডোটা, এটা তো একদম শক্ত পাথর, এখান থেকে প্রচুর রিফ্লেকশন, আর এটার মধ্যে কিছু ভেদ করে আসতেছে, এত নরম পাথর যেটা। এখন তাহলে এটা কি হলো, স্লাস কণা, গ্রানুলার সার্স স্লাস, এটা হলো স্লাস বল তৈরি হয়েছে, সফট স্টোন আর হলো স্টোন, হার্ড স্টোন। আমি আলোচনা করার সময় অনেকে এসে ও ওই যে কি শিশু হাসপাতালে কি হলো, আমি এরকম দেখে আমার সাল লিখে দিছে মাল্টিপল স্টোনস ইন দ্য গলব্লাডার, এই যে স্লাস বল দেখে হুমায়রা ম্যাডাম করছে, হুমায়রা ম্যাডাম করে 3 মাস পরে বলছে নো স্লাস ইন গলব্লাডার। সেই মহিলা আসছে শিশু হাসপাতালে, স্যার স্টোন পাইনি, একটা আতঙ্ক, একদম ফর্সা করে ডাক্তারের নাম ভুলে গেছি, উনিও আসছে, আমার আত্মীয়, আপনারা পাথর লিখে দিচ্ছেন, জাহিদ স্যার পাথর লিখছে, জাহিদের স্বামী কি হলো, আল্লাহ জানি কি হলো, এই পাথর নাই তো জ্ঞান করতেছে। আমরা স্যার আমি কি করবো, আপনারা হলো হেড ডিপার্টমেন্টের, আমি হলো অ্যাসিস্ট্যান্ট, আমি আমি পালাবো, আপনারা কি করবেন করেন। তারপরে স্যার দেখে ঠিক বললেন না পাথর তো নাই, তখন ওই স্যার হচ্ছে তাহলে হুমায়রা ম্যাডাম কেন পাথর বললো, পাথর নাই বললো, আপনারা পাথর লিখছেন, এটা কেমন কি হলো কি করি তারপর রাগটাগ করে চলে গেছে ওরা। স্যার বলছেন না এখন তো পাচ্ছি না, তাহলে কি ছিল মনে হয় গলাটা ছিল এরকম। এটা হলো জাহিদ স্যারের কারবার, আমি তো চুপচাপ বসে আছি, কি আমি কি জাহিদ স্যার অত ভালো আল্ট্রাসাউন্ড পারতো না, তারপরে ভুলই করছে। এবার আসছে ইসাক স্যার, কিসের জ্ঞান জাম হয়েছিল স্বামী, আমি বললাম স্যার এই পাথর নিয়ে জামেলা কি হয়েছে, বই বার করো, নিয়ে আসছি স্যার, এই যে বই, স্যারের আবার ওইখানে দোকানের মধ্যে সবসময় বই থাকবে, বাইর করো, পাতা উল্টাও, গলব্লাডারে দাও, দেখো গলব্লাডারে কি লেখা আছে, অ্যান্টিবায়োটিক খাইছিল বাচ্চা, জি স্যার খাইছিল, এই অ্যান্টিবায়োটিক খাইলে পাথর পাবা, কয়েকদিন পরে থাকবে না। বলেন কি স্যার, তাই তো এই স্যার সেফালোস্পিরিন লেখা আছে এরকম, হ্যাঁ জাহিদ ভুল করছে না, হ্যাঁ ভুল করবে, জানো না তো কিছু। তখন আমি জানি কি রে, গলব্লাডারে পাথর যদি হয় তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। আর আমি গতকালও একটা রুটিন লিখে দিয়েছি, মাল্টিপল স্টোন লাইক স্ট্রাকচার ইন গলব্লাডার সিমস প্রিসিপিটেটেড প্রোডাক্ট অফ ড্রাগ
patient was on antibiotic therapy. Advice followed after 6 months to exclude stroke. আমার মুখস্থ আমার রিপোর্টে লেখাই আছে। উদাহরণস্বরূপ খুলনা মেডিকেলের ডাক্তার, তার ওয়াইফ, সে আদিনের ডাক্তার, এখন কোথায় আছে আমি জানি না, তারা অবশ্য ঢাকায় ফ্ল্যাট কিনছে, কিনতে পাওয়া যাবে। তা ওনারা প্রথম দিন আদিনে করছে, লিখে দিচ্ছে মাল্টিপল স্টোন চিন্তা করবেন। তারপর আমার কাছে আসছে, আমি বলে ভাইয়া দেখেন তো কী অবস্থা, পাথর পাইছে, কী করি, টেনশনে। আমরা আপনি পরে আমার দেখে তো ওটার একটা নির্দিষ্ট চেহারা আছে, ওটা আপনাকে চিনতে হবে। এখন আপনার এটা পাথর না, আপনি অ্যান্টিবায়োটিকের প্রিসিপিটেট করে আপনি 6 মাস ওয়েট করেন। 6 মাস পরে আবার আসছে, আসেইনি, সে বলছে ভাই পাথর নাই, তো চলে গেছে, আবার আলোচনা করছে, চলে গেছে। সো পাথরের নিয়েও ভাবার বিষয় আছে। কয়টা বাজে দেখেন তো, অনেকক্ষণ গল্প মনে হয় বেশি করতেছি আর কাজ করতেছি। হ্যাঁ, 6টা বেশি। আপনাদের কি একটু বলবো লিভার সম্বন্ধে, না সামনের দিন বলবো? সামনের দিন বলি না? না, আজকে আমি আসলে কি প্রজেক্টর নাই, তো আমি আসলে হচ্ছে কি আপনাদের এখানে বেশি কনসেন্ট্রেটেড রাখতে